আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যারাথনের ক্লাসে। আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে এমন কিছু বিষয় করাবো যারা ইতিপূর্বে আমাদের মহা ম্যারাথন ক্লাসগুলো হয়েছে। আজকে শুধু করাবো নাটক এবং উপন্যাসে যাদের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করাবো। এমনকি যারা এতদিন পড়াও নাই তাদের জন্য সৃজনশীলে কিভাবে সহজে নাটকে আনসার করা যায় সেই বিষয়ের একদম টেকনিকগুলো আমি আজকে দেখা দেব। তার পরবর্তীতে তুমি কিভাবে সহজে সৃজনশীল প্রশ্নগুলো আনসার করলে তোমার পরীক্ষাতে ভালো নাম্বার অর্জন করতে পারবা, এই দুটা বিষয় নিয়ে আমি তোমাদের একদম সংক্ষেপে আজকের ক্লাসটা শেষ করব। সর্বোচ্চ আমি নাটকে নিব হচ্ছে 20 মিনিট, উপন্যাসে 20 মিনিট, আর এমসিকিউর জন্য সব মিলে নিব হচ্ছে 30 মিনিট। সব মিলে আমরা ইউজ করব 40 মিনিট আর 30 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 10 মিনিট, সেটা সর্বোচ্চ হলে 1 ঘন্টা 20 মিনিট অথবা 30 মিনিট, এর বেশি আমি নিব না। তোমরা কেমন আছো একটু আমাকে জানাও, আর কে কোথা থেকে দেখছো সেটা একটু জানাও। এরপর হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু করে মেনশন দাও যাতে তারা খুব সহজে নাটক উপন্যাসের আনসারগুলো করতে পারে। একটু সবাই জানান দাও। আমি খুব তাড়াতাড়ি শুরু করছি। তাহলে শুরু করছি। এটা কি আবু তালেব আদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সবাই খুব মেনশন করে দাও একটু করে। আমরা শুরু করছি, আসি। সর্বপ্রথম আমরা দেখি আমাদের নাটক উপন্যাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ, যেগুলো সবচেয়ে বেশি দরকার, সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র করব। আসেন, আমরা দেখতে পাই মজিদের মোহাম্মদনগরের গ্রামে প্রবেশটা কেমন ছিল। মজিদের মোহাম্মদনগরের প্রবেশ কেমন ছিল সেটা ছিল কি, সেটা আমরা দেখতে পাই কি, এখানে দেখো একটা হচ্ছে অবধারিত নাটকীয় কাব্যিক আর একটা স্বাভাবিক। এখানে কি হবে, এটা হবে কি হবে, এটা হবে নাটকীয়তা। তার এখানে উপস্থিত কেমন ছিল, নাটকীয়তা। 2 নম্বর দেখেন, মজিদ তার শান্তির মূল বলতে কি বোঝানো হয়েছে। মজিদ মাজারটি শান্তির মূল বলতে কি বোঝানো হয়েছে। মাজারটি তার শক্তির মূল বলতে বোঝানো হয়েছে কি বলেন তো। এখানে আমরা দেখতে পাই এখানে হচ্ছে তার বিশ্বাসকে, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে, বিশ্বাসকে বোঝানো হয়েছে। এরপর 3 নম্বর একটু দেখি আমরা। 3 নম্বর প্রশ্নটা, সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় অবস্থান করেছেন। তিনি দীর্ঘদিন কোথায় অবস্থান করেছেন, তিনি কি ভারতে নাকি ইরাকে নাকি ইরানে নাকি প্যারিসে। আমরা জানি তিনি প্যারিসে অবস্থান করেছিলেন। 4 নম্বরটা একটু খেয়াল করি, সৈয়দ ওয়ালিউল্লাহ কোন উপন্যাসটি ফার্সি এবং ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। এটা কোনটা বলতো, আমরা দেখতে পাই ফার্সি এবং উর্দুতে অনুবাদিত হয়েছে লাল সালো। এমনকি যেটা উর্দুতে অনুবাদ হয়েছে, এটা পরীক্ষা আসে, উর্দুতে অনুবাদ করেছেন তার নাম কি, কলিমুল্লাহ। তার নাম কি, কলিমুল্লাহ। এরপর আসেন আমরা তার পরবর্তী প্রশ্ন দেখি, লাল সালো উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে
এক পাও চলে না, কি না হলে বিদেশে এক পাও চলে না, বলেন তো কি না হলে? আমরা বলতে পারি পানির কথা কেন বলেছে এখানে? বিদেশে এক পা, বিদেশে কি করা যায় না, এক পাও চলতে পারা যায় না, কি কারণে? পানির কারণে চলতে পারে না, কি কারণে? পানির কারণে। এটা কিন্তু ওখানে একটা প্রশ্ন আছে, ওখান থেকে দেওয়া হয়েছে। পরবর্তী দেখেন, মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল? আমরা দেখতে পাই দাঁড়িয়েছিল আল্লাহওয়ালা ভাব প্রদর্শনের জন্য। তিনি যে মোনাজাতের স্বরে কোথায়, তিনি যে মসজিদে তোমার হচ্ছে চৌরাস্তা, 3 রাস্তার মাঝখানে তিনি দাঁড়িয়ে কি করছিল? প্রার্থনা করেছিল। কি কারণে করেছিল? যাতে তাকে মানুষ বিশ্বাস করতে পারে, আল্লাহওয়ালা ভাবতে পারে। এরপর হচ্ছে আমরা দেখি কি, মজিদ শারীরিক গঠনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? মোটাশিটা আর একটা যৌবন শক্তির অধিকারী, নাকি যেটা হচ্ছে শীর্ণকায় কিংবা তেজশ্রী? আমরা দেখতে পাই শীর্ণকায় হচ্ছে তার শরীরের অবস্থা, অর্থাৎ চিকনা ছিল। এমনকি তার বউ রহিমা যিনি ছিল, উনি খুব মোটাসোটা ছিল, খুবই থমথমে ছিল। উনি হাঁটলে কি করত? একদম পায়ের আওয়াজ করত। এরপর যে আমরা দেখি 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা খেয়াল করে, রহিমার মধ্যে মজিদের প্রতি কোন বিষয়ে বিদ্যমান ছিল? ছলনায়, আর একটা অধৈর্য, নাকি শ্রদ্ধা, আর একটা সাহস? আমরা দেখতে পাই রহিমার মধ্যে তার স্বামীর প্রতি যে ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, সেটা দেখতে পাই, তার মানে হচ্ছে শ্রদ্ধাটা। 9 নম্বর প্রশ্নটা দেখি, মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? কাকে? মাটিকে, বৃক্ষকে, প্রকৃতিকে, শত্রুকে? আমরা দেখতে পাই মাটিকে কষ্ট দেওয়া গুনাহ। কারণ মজিদ বলেছিল তার ওয়াইফকে, দেখো এত জোড়া হাঁটিও না, বেশি জোড়া হাঁটলে কি হয়? মাটি গুসা হইব। বেশি জোড়া হাঁটলে কি হবে? মাটি গুসা হইব। এরপর আমরা দেখি দুদু মিয়ার মুখে লজ্জার হাসি কেন আসে? কেন লজ্জার হাসি আসছিল? কারণ সে 7 সন্তানের জনক বলে, নাকি কালেমা জানে না বলে? আমরা জানি হেতে কালেমা জানতো না, যার জন্য তার মুখে এত লজ্জা থাকতো। তার পরবর্তী দেখি প্রশ্ন, তা হুজুর ঘরের কেমনে কই? ঘরের কথা কেমনে কই? উক্তিটি কার বলেন তো? ঘরের কথা কেমনে কই মসজিদে কে বলছিল? আমরা দেখতে পাই তাহেরের বাবা বলছিল। ওই যে যখন হচ্ছে তাহেরের বাবা, মসজিদ যখন তাহেরের বাবাকে যখন পায়, ওই যে তাহের কাদের রতন আর হচ্ছে হাসিনিম্মা এর বাবাকে যখন দেখে, তখন বলে যে মসজিদ কি বলে যে তুমি তোমার মেয়ের উপর নাকি এরকম করছো, এই ঘটনাগুলো হচ্ছে, তোমার বউকে নাকি মারতেছো। তখন তিনি বলতেছে বসে হুজুর ঘরের কথা কেমনে কই? তার মানে তাহেরের বাবা এই কথা বলছিল। এরপর আসে 12 নম্বর প্রশ্ন, মজিদের কণ্ঠে কোন বিষয়ে বিদ্যমান? হিংসা, দ্বেষ, আর একটা কঠোরতা, নাকি মধু? আমরা কোনটা দেখতে পাই? তার কথার মধ্যে আমরা মধু দেখতে পাই। মুখে মধু, অন্তরে বিষ। সেটা হচ্ছে মজিদ সাহেব, ভণ্ড মজিদ। এরপর ঝড় এলে হাসিনীর মায়ের কি করার অভ্যাস? তার মা কি করে? সে হচ্ছে কি করে? হইচই করে। সে হচ্ছে হই করতো। 14 নম্বর প্রশ্ন দেখি। 14 নম্বর প্রশ্ন, বাবা নিখোঁজ হওয়ার পর হাসিনীর মা মজিদের বাড়িতে আসতেন না কেন? লজ্জা, নাকি অভিমানে, নাকি ক্ষোভে, নাকি অন্যায় কাজ করতে বলে? কিসের জন্য? সে লজ্জার কারণে সে তার মজিদের বাড়িতে আসতো না কেন? সে হচ্ছে তার বাবাকে অভিযোগ দিয়েছে কোথায়? তার বাবার অভিযোগ দিয়েছে মসজিদের কাছে। আর মসজিদ যখন তার বাবাকে কথা বলে বলছে, কিরে মিয়া তুমি বউর উপরে এরকম করো কেন? তখন তার বাবা কি করছে? এটা সহ্য করতে না পেরে নিরুদ্দেশ হয়ে গেছে। এমনকি নিরুদ্দেশ হওয়ার পর থেকে রহিমা কি করেছে? তোর হাসুনিম্মা মসজিদের বাসায়, অর্থাৎ রহিমের বাসায় আর আসতো না। এর পরবর্তীতে আসেন, আমরা দেখতে পাই মসজিদ হাসিনীর মার কাছ থেকে কি চেয়েছিল বলেন তো? মসজিদ হাসিনীর মার কাছে কি চেয়েছিল? তামাক, নাকি বিড়ি, নাকি আগুন, নাকি পাত্র? তিনি তামাক চেয়েছিল। আমরা দেখতে পাই হাসিনীর মা যখন রহিমার বাড়ি থেকে বের হয়েছিল, রহিমার বাড়ি থেকে যখন বের হয়, ওই সময় যাওয়ার পথে কার দেখা হয়েছে? ভণ্ড মসজিদের সাথে দেখা হয়েছে। তখন ভণ্ড মসজিদ একটু তার দিকে কুদৃষ্টিতে তাকায়। এমনকি মসজিদের হাতে একটা কি ছিল? হুকা যখন ছিল, তখন হাসিনীর মায়ের কাছে বলছে তোমার কাছে কি একটু তামাক হবে কিনা? তার কাছে একটু তামাক চেয়েছিল। তার কাছে কি চেয়েছিল? একটু তামাক চেয়েছিল। এর পরবর্তী আসেন 16 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। লালসাল উপন্যাসের অবিশ্রান্ত ঢোলক বেজে উঠে কোথায় বেজে উঠেছিল? আমরা জানি হচ্ছে ডুমপাড়া কি বেজে উঠেছিল? ঢুলুক বেজে উঠেছিল, ওই যে ফসল হওয়ার কারণে। এরপর হচ্ছে বতরদিন কিসের সঙ্গে সম্পর্কিত? বতরদিন কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি হচ্ছে এটা কার সাথে সম্পর্কিত? এটা চাষাবাদ। আমরা জানি ডুমপাড়ার মধ্যে যখন অনেক বেশি ফসল হয়েছিল, বতরদিনে কি হয়েছিল? সবাই ঢুলি নিয়ে কি করছিল? আনন্দে মেতে উঠেছিল। এর পরবর্তী আসেন 18 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসটি অতি 80 পর, অর্থাৎ 80 পর বৃদ্ধ কে ছিল? পীর সাহেব, নাকি আক্কাসের বাপ, নাকি সোলোমনের বাপ, নাকি তাহের কাদের বাপ? আমরা দেখতে পাই কাকে? আমরা সোলোমনের বাপকে দেখতে পাই। খুব বেশি অতিশয় বৃদ্ধ ছিল, অনেক বেশি প্রৌঢ়া ছিল। তিনি কে? তিনি হচ্ছে সোলোমনের বাপ। তার পরবর্তী দেখেন 19 নম্বর প্রশ্ন, লালসালু উপন্যাসের মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন? ঝড়ের বৃষ্টির কারণে, নাকি ঘন বৃষ্টির কারণে, নাকি শিলা বৃষ্টির কারণে, নাকি কালবৈশাখীর কারণে? আমরা দেখতে পাই শিলা বৃষ্টির কারণে কি হয়েছে? সেই লালসালু উপন্যাসের মাঠের ধানগুলো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? শিলা বৃষ্টির কারণে। 20 নম্বর প্রশ্ন দেখি, তাদের দিন সাতসা খাঁটি সোনার মতো, কাদের দিনের কথা বলেছে? অর্থাৎ তাদের দিন সাতসা খাঁটি সোনার মতো, কাদের? অর্থাৎ এটা কাদের কথা বলেছে? আমরা দেখতে পাচ্ছি গারো পাহাড়ের লোকদের দিল কেমন হয়? একদম সাতসা পিয়ারে মুসলমান, এদের মতো কাদের? গারো পাহাড়ের লোকদেরটা হয়। এরপর 21 নম্বর প্রশ্ন। আচ্ছা 21 নম্বর প্রশ্ন 20টা। এই যে
আমাদের লালসাল উপন্যাসের 20টা মাস্টার ট্রেন যে প্রশ্নগুলো দরকার, এই প্রশ্নগুলো এখানে আমি দিয়েছি। তোমরা যদি এগুলো একটু ভালো করে দেখতে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক বেশি তোমার কমন আসতে পারে, আসার সম্ভাবনা অনেক। তোমাদেরকে শুধুমাত্র ভাইয়া কি করাচ্ছি, যে শুধুমাত্র রিভিউ করাচ্ছি। তোমরা যদি একটু রিভিউর মধ্যে থাকতে পারো, তাহলে তোমাদের কাছে কালকে প্রশ্নগুলো করতে অনেক বেশি সহজ হবে। সেই জন্য তোমাদেরকে জরুরিভাবে আজকের এই ক্লাসটা, আমি তোমাদেরকে সময় বেশি ক্ষেপণ করব না, কারণ বলেছি খুবই অল্প সময় তোমাদের ক্লাসটা করাবো। এরপর আসেন, এরপরে এটার পরে আমরা দেখবো যে আমরা অনুধাবনমূলক প্রশ্ন, যে লালসাল উপন্যাসের মধ্যে কোন কোন অনুধাবনমূলক প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করেন। একটা প্রশ্ন হচ্ছে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি মোহাম্মদনগরে অর্থাৎ নোয়াখালীর মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে শস্যের চাইতে মানে শস্যের চেয়ে টুপি বেশি, অর্থাৎ মানুষের চাইতে কি বেশি? টুপি বেশি, কোনো কাজের চাইতে ভণ্ডামিতা বেশি, ধর্মের আগাছা বেশি। তার মানে মানুষ যা না তা। আমরা দেখতে পাই হচ্ছে মজিদ একই রকম, সে হচ্ছে শুধু ভণ্ডামি করেছে, সে বারবার মানুষের কাছে বলেছে, আমাকে স্বপ্নে দেখিয়েছে মুদাসসির পীর, আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানে ধর্ম প্রচার করার জন্য, এখানে একটা পীরের মাজার আছে, আমি এখানে আসছি কিসের জন্য? ধর্ম প্রচার করার জন্য। তখন তিনি এখানে বলতে চেয়েছেন, বলছে আমাদের দেশে শস্যের চেয়ে কি আছে? টুপি বেশি, আর ধর্মের চাইতে আগাছা বেশি। এরপর দেশটা কেমন কেমন মরার দেশ, এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে? দেশটা কেমন মরার দেশ? ওই যে নোয়াখালীর মধ্যে যখন সেটা নিচু ছিল, ওখানে পানি উঠতো খুব বেশি, যার কারণে সে কোথায় আসছিল? গারো পাহাড়ে চলে আসছিল। সে নোয়াখালী অঞ্চলের কথাগুলো বুঝিয়েছে। গ্রামের মানুষ যেন রহিমারে অন্য সংস্করণ, কারণ রহিমা ছিল মজিদের প্রতি খুব বেশি ভক্ত, জামি ভক্ত, অর্থাৎ স্বামীর প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল তার প্রতি ছিল, তাই না? সেজন্য রহিমা কোথায় ছিল? মোহাম্মদনগরের মানুষ ছিল। আর একই রকম ভাবে মোহাম্মদনগরের মানুষগুলো অন্ধবিশ্বাস থাকার কারণে মজিদকে বিশ্বাসটা করতে পেরেছিল। কোন ঘটনা মজিদ বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে? কোন ঘটনা? যখন মজিদের পাশের গ্রাম, আমরা জানি মোহাম্মদনগরের ঠিক 3 গ্রাম পরে কোন গ্রাম? আওয়ালপুরের গ্রাম। সেই গ্রামে যখন একজন পীর আসলো, যে পীরের একদম খাস মানুষ কে ছিল? মতলুব খা, তার খাদেম কে ছিল? মতলুব খা, যিনি হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এই মানুষটা যখন তাদের এলাকার মধ্যে আসে, তখন তার মনে খুব বেশি খারাপ লাগে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচুক, অর্থাৎ সে বলেছে, কে? মজিদ বলেছে বিশ্বাসের পাথর যেন খোদাই সেচুক। এটা কেন বলেছিল? বলছে মানুষ বিশ্বাসের মাধ্যমে সবকিছু করতে পারে, এরকম ভণ্ডামির মাধ্যমে সে বিভিন্ন রকম মানুষকে উজুহাত দিয়েছিল। এরপর দেখি কি প্রশ্ন দরকার। কেবল ধীরে ধীরে কঠোর কাঠের মতো শক্ত হয়ে উঠে তার মুখটা। কার মুখ শক্ত হয়ে উঠে এবং কেন? আমরা দেখতে পাই কার মুখ শক্ত হওয়ার কথা বলেছে, যখন হচ্ছে তোমার কি ওই যে এখানে আমরা রহিমা যখন দেখি যে কার প্রতি? জমিলার প্রতি খুব বেশি অত্যাচার করছিল, তখন হঠাৎ করে তার মুখটা আস্তে আস্তে কি হচ্ছিল? কঠিন হয়ে যাচ্ছিল। আবার অন্যভাবে আরেকটা কথা আছে, যখন মজিদ যখন শুনছিল রহিমার কাছ থেকে আমাদের পাশের গায়ে কি আসছে? অন্য একজন পীর আসছে, তখন সেই তার মুখটা আস্তে আস্তে, মজিদের মুখটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছিল? নরম, মুখটা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছিল। এরপর আসেন, সেখানে নির্ভেজাল নিষ্ঠুর নিহিংস্রতা, এর তো কি বুঝিয়ে দাও, এটা একটু দেখে নিবা। কোন ঘটনায় মজিদ বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে? দুনিয়াটা যেন বিচিত্র, সেখানে সাপ জেগে সেখানে কোমলতা, যেখানে সাপ জেগে সেখানে কোমলতা, কোমল ফুল ফুটে। এটা একটু ব্যাখ্যা করে, এটা একটু দেখে নিবে তোমরা। দলিল দস্তাবেজ এবং জাল হয়, কিন্তু ক্ষুধার তলার কালাম কি হয় না? জাল হয় না। এটা হচ্ছে মানুষকে ভণ্ডামি সে দেখিয়েছিল, যেন বিশাল সূর্য দয় হয়েছে আর সে আলোকে প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা তারা কি বুঝিয়েছিল? ওই যে আমরা দেখতে পাই আওয়ালপুরের পীর যখন আসছিল, সেখানে সে সূর্য আটকে রাখতে পারে, এই সমস্যাটা নিয়ে এখানে কথাটা বলা হয়েছে। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখের কথা বলেছে? ওই যে মজিদের কথা এখানে বলেছিল, সে মুখ ফেঁকা, সে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়া ছায়া নেই। এটা ব্যাখ্যা করো। মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে। কথার তাৎপর্য কি? এগুলা সবগুলা তোমাদেরকে যে আমি তোমার পিডিএফটা দেওয়া হয়েছে, ওই পিডিএফ এর মধ্যে কিন্তু এগুলো আছে, সো তোমরা ওখান থেকে একটু দেখে নিবা। এরপর মাজারটি তার শক্তির মূল, এখানে কার শক্তির মূলের কথা বলছে? ওই যে মজিদার কথা বলেছে, কারণ মজিদে একমাত্র পুঁজিটা কোনটা? পুঁজি হচ্ছে তার মাজারটা। এরপর আসেন আমরা সৃজনশীল প্রশ্নে যে কি কি দেখতে হবে, এখানে আমি 2টা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছি, একটু দেখে নিবে তোমরা, ঠিক আছে? তারপর একটু আমরা আসি, এরপরে আমরা একটু দেখবো, আমরা একটু খেয়াল করি। একটু করে দাঁড়াও, আমি একটু ওয়েট, একটু ইয়াটা ডিস্টার্ব দিচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি।
আচ্ছা, একটু করে আমি ঠিক করে আবার শুরু করছি, একটু করে অপেক্ষা করো। তার ভিতরে তোমাদের সাথে আমি কয়েকটা কথা বলে ফেলি। কালকে অবশ্যই দীর্ঘদিনের অবসান কাটিয়ে তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা হাজির হয়ে গিয়েছে ইনশাল্লাহ। সবার জন্য তো অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা সব কিছু রইল। তার সাথে তোমরা আজকে কি করবা, কিভাবে কাটাবা দিনটা, দিন তো চলে গেছে, রাতটা কিভাবে কাটাবা শেষ মুহূর্তে, আর পরীক্ষার হলে কেমন থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দেব। সেই বিষয়টা একটু করে শুনবা ভালো করে। তার ভিতরে তোমাদের সাথে আমি কয়েকটা কথা বলে ফেলি। কালকে অবশ্যই দীর্ঘদিনের অবসান কাটিয়ে তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা হাজির হয়ে গিয়েছে ইনশাল্লাহ। সবার জন্য তো অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা সব কিছু রইল। তার সাথে তোমরা কি করবা, কিভাবে কাটাবা দিনটা, দিনটা চলে গেছে, রাতটা কিভাবে কাটাবা শেষ মুহূর্তে, আর পরীক্ষার হলে কেমন থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দেব। সেই বিষয়টা একটু করে শুনবা ভালো করে। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিতে পারো। আমি তোমাদের নাটকটা একটু দেখাচ্ছি ভালো করে। নাটকটা কোথা থেকে কি করবে একদম সহজ ভাষা আমি বুঝিয়ে দিচ্ছি, একদম ফাইনাল বুঝিয়ে দিচ্ছি। জাস্ট পর একটু তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, আর ক্লাস শেষে তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি আমি ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু মেনশন করো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আমি তোমাদের নাটকটা একটু দেখাচ্ছি ভালো করে। নাটকটা কোথা থেকে কি করবে একদম সহজ ভাষা আমি বুঝিয়ে দিচ্ছি, একদম ফাইনাল বুঝিয়ে দিচ্ছি। জাস্ট পরে একটু তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, আর ক্লাস শেষে তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি আমি ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু মেনশন করো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আমরা শুরু করছি আমাদের সেই নাটক সিরাজউদ্দৌলা নাটক থেকে আমরা শুরু করছি সবকিছুই। একটু খেয়াল করি সবাই। প্রথমত দেখেন, আমি শুধুমাত্র এখানকার যে বিষয়গুলো দরকার সেই ম্যারাথন বিষয়গুলো আমি বলে দিচ্ছি, যেগুলো না পড়লে নয় একদম। আমি এখানকার মূল বিষয়টা বলবো, তারপর হচ্ছে আমরা এমসিকিউগুলো সলভ করবো। একটু খেয়াল করি সবাই। দেখি আমরা সিরাজউদ্দৌলা যে সিকান্দার আবু জাফর ওনার সম্পর্কে জানার এমন কিছু নাই যেটা আমি নতুনভাবে জানাবো, ইতিমধ্যে 2টা ক্লাসে আমি জানিয়েছি। আসেন, প্রথম ঘটনাটা কোথায়, একটু ঘটনার বিশ্লেষণ, এটার পিডিএফ আমি দিয়ে দেবো, শুধুমাত্র এটা চোখ বলে যাবেন ভালো করে ইনশাল্লাহ। সিকিউর জন্য যাবতীয় বিষয় আপনি এখান থেকে আনসার করতে পারবেন, সর্বোচ্চটুকু আপনি আনসার করতে পারবেন। প্রথম ঘটনাটা কোথায় হয় আমরা জানি, নাটকের মধ্যে। এই নাটকের আচ্ছা একটা আমি ইয়েটা করা দিই আগে। আসেন, সিরাজউদ্দৌলার বিষয়টা একটু করা দিই। আমরা দেখতে পাই নাটকের সিরাজউদ্দৌলা তিনি কি করেছেন, তিনি হচ্ছেন মাত্র 23 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা কি করেছেন? সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসেছেন। তাহলে কত বছর বয়সে সিংহাসন বসছেন? মাত্র 23 বছর বয়সে। এরপর আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলার তার ওয়াইফের নাম কি? তার ওয়াইফের নাম হচ্ছে লুৎফুন্নেসা। তার ওয়াইফের নাম লুৎফুন্নেসা, দ্বন্দ্ব স আকার, লুৎফুন্নেসা। এর পরবর্তী আমরা দেখি সিরাজউদ্দৌলা তিনি যখন 23 বছর বয়সে যখন সিংহাসনে আরোহণ করেছেন, তার ওয়াইফের নাম ছিল লুৎফুন্নেসা। এমনকি আমরা দেখতে পাই তার একমাত্র, সিরাজউদ্দৌলার একমাত্র বিশ্বস্ত যিনি কি ছিলেন, গুপ্তচর ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে নারায়ণ সিং। তার নাম কি? নারায়ণ সিং, যেটা অনুস্বার, নারায়ণ সিং। এমনকি তার পূর্ণ নাম কি? পূর্ণ নাম হচ্ছে রাইসুল জোহালা। পূর্ণ নাম কি? পূর্ণ নাম হচ্ছে রাইসুল জোহালা।
এরপর আসেন আমরা দেখতে পাই যখন সিরাজউদ্দৌলাকে ধ্বংসের পরে আমরা দেখতে পাই ইংরেজ এবং তার প্রতিবেশী মানুষরা এবং আমরা মীর জাফরদের যে ঘটনাটা দেখতে পাই সেখানে তারা সম্পত্তি ভাগাভাগির বিষয়ে কথা বলেছেন। আমরা দেখতে পাই বলেছে তারা যদি কি হয় সিরাজউদ্দৌলা ধ্বংস হয় তখন তারা সম্পত্তিটা কিভাবে ভাগ বটোয়ারা করবে, সেটা তোমার কি পাবে তোমার কারা পাবে। প্রথমত দেখতে পাই তোমার এক কোটি টাকা পাবে কারা, ইংরেজরা। কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা কারা পাবে? 1 কোটি টাকা পাবে ইংরেজরা কত পাবে? 1 কোটি টাকা পাবে। এরপর তোমার কি ক্ষতিপূরণ হিসাবে, যে কলকাতা যখন ক্ষতিপূরণ হবে, যখন বলছে যে দেশ যখন ক্ষতিপূরণ হবে তখন তারা কত টাকা পাবে মেরামত করার বাবদ? 70 লক্ষ টাকা তারা পাবে। কত টাকা? 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা। এরপর আমরা দেখতে পাই ড্রেকের কথা, ড্রেক না, ক্লাইভের কথা। এটা ক্লাইভ কত টাকা পাবে? ক্লাইভ 10 লক্ষ টাকা পাবে। ক্লাইভ কত? 10 লক্ষ টাকা পাবে। ক্লাইভ কতটা পাবে? 10 লক্ষ টাকা পাবে। এটা একটু খেয়াল করবেন। ইংরেজরা পাবে 1 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে কত লক্ষ টাকা? 70 লক্ষ টাকা। আর ক্লাইভ কত পাবে? ক্লাইভ 10 লক্ষ টাকা পাবে। এই কথাটা একটু মনে রাখবেন। এর পরবর্তীতে আসেন আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলার তার আন্টি অর্থাৎ তার খালার নাম কি? মেহেরুন্নিসা অর্থাৎ কে? ঘসেরি বেগম যেখানে তার প্রাসাদের মধ্যে কি করেছিল অর্থাৎ শত্রুদেরকে নিয়ে অর্থাৎ সিরাজউদ্দৌলার শত্রুদেরকে নিয়ে যে মিটিংটা করেছিল এটা কোথায় করেছিল? এটা মতিঝিল প্রাসাদে। কোথায় করেছিল? মতিঝিল প্রাসাদে। কোথায়? মতিঝিল প্রাসাদে কি করেছিল? এই একটা চুক্তি, তারা একটা গোপন বৈঠক করেছিল। এরপর আমরা দেখতে পাই এখানের মধ্যে ইংরেজদের সৈন্য কত ছিল? ইংরেজদের সৈন্য ছিল কত? আর বাংলা অর্থাৎ সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত ছিল? সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল কত? প্রায় 50,000। কত? 50,000। সিরাজউদ্দৌলার সৈন্য কত ছিল? প্রায় 50,000। সিরাজউদ্দৌলার সৈন্য কত ছিল? 50,000। আর অন্যদিকে আমরা ইংরেজদের সৈন্য কত ছিল? মাত্র 3,000। কত? মাত্র 3,000। এরপর ইংরেজদের কামান কয়টা ছিল? মাত্র 10টি। ইংরেজদের কামান কয়টা? মাত্র 10টি। আর বাঙালিদের কামান কয়টা? এখানে ছিল প্রায় কত? প্রায় 50টা। প্রায় কয়টা? 50টার মতো কামান ছিল। ঠিক আছে, আমরা ইংরেজদের সৈন্য দেখি 3,000, আর এদিকে 10টা, এদিকে 50টা। এগুলো তার কি ছিল? তাদের সৈন্য সংখ্যা ছিল। এর পরবর্তীতে আসেন এরপরে আমরা মূল টেক্সটে যাই। আসেন তো এখানে একটু খেয়াল করি। নবাব সিরাজউদ্দৌলার প্রথম দৃশ্য দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করা, অর্থাৎ ফোর্ট উইলিয়াম দুর্গ যে আক্রমণ করেছিল নবাব সিরাজউদ্দৌলা, এখানে ক্লেটন এবং ড্রেককে পরাজিত করে তাদের দুর্গ থেকে কি করেছে? দুর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা সেখান থেকে কোথায় স্থান নিয়েছে? তারা সেখান থেকে স্থান নিয়েছে কোথায়? ওই যে তোমার কোন জায়গার মধ্যে আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম যে জাহাজ আছে সেই জাহাজের মধ্যে কি করেছে? তারা আশ্রয় নিয়েছিল। এমনকি আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলা কাকে অর্থাৎ কলকাতার নাম পরিবর্তন করে সেটাকে কি করেছে? আলীনগর করেছে। আর আলীনগরের দেওয়ানে কাকে পাঠিয়েছিল? মানিক চাঁদকে পাঠিয়েছিল। এরপর আসেন সেখানে পরিকল্পনা করে কিভাবে আবার কলকাতায় ফিরে যায় হলওয়েল এবং ওয়াটস মুক্তি পেয়ে এখানে আসেন, অর্থাৎ তাদেরকে যখন বন্দী করেছিল তারা মুক্তি পেয়ে আবারও কোথায় আসেন? ওই যে আলীনগরে আসেন। উমিচাঁদের চিঠি থেকে জানা যায় সেই মানিক চাঁদের সাথে হাত করেছে, ইংরেজরা আবার কলকাতা ফিরে পারবে, তারা আর ব্যবসা বাণিজ্য করতে পারবে। চিঠিতে আমরা এই জানতে পারি যে শওকত জং নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুত নিচ্ছে। এরপর তৃতীয় দৃশ্য আমরা কি দেখতে পাই? দেখো, আমরা প্রথম দৃশ্য আর দ্বিতীয় দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্য কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে কি আক্রমণের কথা। দ্বিতীয় দৃশ্যের মধ্যে কি দেখতে পাই? কলকাতার নাম পরিবর্তন করে সেখানে কি করা হয়েছে? সেখানে আলীনগর করা হয়েছে। আর সেখানকার দেওয়ানি উমিচাঁদ। এরপর উমিচাঁদের সাথে কে কথা বলেছে? তিনি মানিক চাঁদ কথা বলেছে। মানিক চাঁদ তিনি একজন দুমুখো সাপ, তাকে কালকে উঠে বলেছেন, তাকে এই যুগের বিশ্বাসঘাতকের কথা বলেছেন। ঠিক আছে। এরপর তৃতীয় নম্বর দৃশ্য আমরা বলেছিলাম উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ সাহেব, রায়দুল্লভ, তারা সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ঘসেরি বেগমের বাড়িতে। আর ঘসেরি বেগমের বাড়ি এখন কোথায় বললাম? মতিঝিলের কথা বললাম। এরপর বলেছে তারা কি করেছে? কিভাবে সিরাজকে কিভাবে ক্ষমতার মসনদ থেকে তাড়িয়ে তাকে কোথায় বসাবে? শওকত জংকে মসনদে বসানোর চিন্তা ভাবনা তারা করেছিল। কিন্তু নবাব পরাজিত হলে কে কি সুবিধা নেবেন সে নিয়ে তারা একটা কি করেছে? একটা চক্রান্ত করেছিল। ওই যে বললাম সেখানে কি পাবে? ইংরেজরা পাবে 1 কোটি টাকা। এরপর কলকাতা যে ধ্বংস হবে সেটাকে মেরামত বাবদ পাবে 70 লক্ষ টাকা। এরপর
তোমার কি উমিচাঁদ কত পাবে? উমিচাঁদ 30 লক্ষ টাকা পাবার কথা বলেছে। এরপর তারপর হচ্ছে কত পাবে, তোমার হচ্ছে ক্লাইভ কত পাবে? ক্লাইভ পাবে হচ্ছে 10 লক্ষ টাকা। এরপর আসেন আমরা দেখতে পাই দ্বিতীয় অঙ্কের মধ্যে একটু দেখবো আমরা। দ্বিতীয় অঙ্ক আমরা দেখতে পাই এই নাটকের মধ্যে কয়টা অঙ্ক সেটা তো একটু আসি। এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই, আসেন একটু করে জানার চেষ্টা করি। এই নাটকের মধ্যে কয়টা দেখতে পাই? 4টা অঙ্ক। এই নাটকে কয়টা অঙ্ক? এই নাটকে হচ্ছে 4টা অঙ্ক। এই নাটকে কয়টা? 4টা অঙ্ক। আর দৃশ্য কয়টা? দৃশ্য হচ্ছে 12টা। দৃশ্য কয়টা? দৃশ্য হচ্ছে 12টা। আমরা দেখতে পাই প্রথম অঙ্কের মধ্যে কয়টা দৃশ্য? এখানে 3টা দেখতে পাই। দ্বিতীয় অঙ্কের মধ্যে কয়টা দৃশ্য? 3টা দেখতে পাই। তৃতীয় অঙ্কের মধ্যে কয়টা দৃশ্য দেখতে পাই? 4টা দেখতে পাই। আর চতুর্থ অঙ্কের মধ্যে কয়টা দেখতে পাই? 2টা দেখতে পাই। তাহলে 3 3 6 6 10 10 2 12 আমরা দেখতে পাই। ঠিক আছে। আবার এখানে বলা হয়েছে প্রায় 12টা দৃশ্যের মধ্যে সিরাজউদ্দৌলা স্বয়ং 8টা দৃশ্যের মধ্যে উপস্থিত ছিলেন। কয়টা দৃশ্যে? 8টা দৃশ্যের মধ্যে উপস্থিত ছিলেন। 8টা দৃশ্যের মধ্যে উপস্থিত ছিলেন, একটু মাথায় রাখবেন। এরপর আসেন তার পরবর্তী কি বলছে দেখেন। তার পরবর্তীতে আমরা দ্বিতীয় অঙ্কে দেখি হচ্ছে নবাব তার প্রধান যে নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা তার প্রধান যে আমাত্য দ্বারা কি বুঝায়? আমাত্য দ্বারা কাকে বুঝায়? ওই যে আমাত্য দ্বারা মন্ত্রীকে বুঝায়। এখন হচ্ছে জগৎ শেঠ। এরপর হচ্ছে মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ দরবারে ডাকেন। অর্থাৎ তার যত নবাব সিরাজউদ্দৌলার যত ওই যে তার হচ্ছে একমাত্র সিপাসালা কে ছিল? মির্জাফর ছিল। এই মির্জাফর তাদের সবাইকে কোথায় ডাকেন? তাদের সবাইকে রাজদরবারে ডেকেছিলেন। এমনকি সেখানকার লবণ ব্যবসায়ীদের সাথে তিনি একটা কি করেন? একটা মিটিং করেন সিরাজউদ্দৌলা। সেই মিটিং এর মধ্যে ওখানে একটা কি আসে? একটা পরিবার আসে, অসহায় পরিবার। একজন কৃষক এসে তাকে কি করে? বিভিন্ন দাবি জানায়। বলা হয় যে কি বলা হয় এখানে? লবণ চাষি কি বলে? লবণ চাষি যখন লবণ বিক্রি করতে চায় না, তখন সে তার ইংরেজরা কি করেছে? তার ওয়াইফকে ধরে নিয়ে গেছে। ওয়াইফকে ধরে নিয়ে কি করেছে? অনেকভাবে নির্যাতন করেছে। তাদেরকে নির্যাতন করে বিভিন্নভাবে কি করেছে? অত্যাচার করেছে। এমনকি লবণ চাষি যখন এই দৃশ্য দেখতে চায় নাই, অর্থাৎ চোখে হাত দিয়েছিল, তখন লবণ চাষির হাত ধরে তার হাতের আঙ্গুলের নোকের নিচে কি করেছে? সুইয়ের ফোঁটা দিয়েছিল। এইভাবে নির্যাতন করেছিল ইংরেজরা। কি কারণে? লবণ বিক্রি করতে চায় নাই বলে এই দৃশ্যটা তাকে দেখতে হয়েছে। এরপর আমরা এখানে দেখব দ্বিতীয় দৃশ্য, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য কি দেখতে পাই? দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য হচ্ছে দরবারে নবাব জগৎ শেঠ মির্জাফর এবং রাজবল্লভ রায়দুল্লভ অপমান করায় নিজের স্বার্থ রক্ষার জন্য মির্জাফরের আবাসে মন্ত্রিসভায় যোগ দিয়ে ষড়যন্ত্র করতে থাকেন। কোথায় আমরা দেখতে পাই সবাই? ওই যে প্রথমত কোথায় রাজপ্রাসাদ, কোথায় মতিঝিল রাজপ্রাসাদ, অর্থাৎ গসরি বেগমের ওটা ছেড়ে আমরা দেখতে পাই এবার কোথায় বসছে সবাই? এবার বসছে হচ্ছে কোথায়? মির্জাফরের বাসার মধ্যে তারা কি করছে? পরিকল্পনা করতেছিল। এরপর কারণ তারা হচ্ছে চেয়েছিল যে কোনোভাবে কাকে বসাবে মসনদের মধ্যে? মির্জাফর। অর্থাৎ মির্জাফর যে কোনোভাবে সে বসবে এখানকার মসনদের মধ্যে। তৃতীয় দৃশ্য আমরা দেখতে পাই হচ্ছে ষড়যন্ত্র চূড়ান্ত করার লক্ষ্যে মিরনের বাসায় একত্র হয়ে ষড়যন্ত্রকারী। এখন মিরন হচ্ছে কি? মির্জাফরের একমাত্র পুত্র মিরন। সে কি করে? সে সবসময় নারী এবং মদ নিয়ে পড়ে থাকতো। সে কি নিয়ে পড়ে থাকতো? নারী এবং মদ নিয়ে পড়ে থাকতো। এই জন্য মিরনের কাছে তার দাবি পেশ করে চলে যায়। কে পড়ে যায়? রায়দুল্লভ। অর্থাৎ রায়দুল্লভ ওই প্রোগ্রামের মধ্যে মিরনের কাছে কিছু দাবি পেশ করেন। কিছুক্ষণ পরে ক্লাইভ এবং ওয়াটস হাজির হয় দলিল নিয়ে। কে হাজির হয়? কিছুক্ষণ পর সেখানে দলিলের মধ্যে স্বাক্ষর করার জন্য মিরনের বাসায় দুজন হাজির হয়েছিল। একজন হচ্ছে ক্লাইভ, আরেকজনকে ওয়াটস। তখন বলছে কি নবাবের পরাজয়ের পরে কে কি পাবে তা নিশ্চিত করে তারা দলিলের মাধ্যমে কি করে? স্বাক্ষর করতে চায়। দলিলে এটি স্পষ্ট হয় যে মির্জাফর নামে রাজা হলে দেশ শাসন করবে ইংরেজ কোম্পানি। সভা শেষ হলে মোহনলাল সেখানে পৌঁছায়ও কাউকে খুঁজে পায় না। অর্থাৎ কি বলেছেন? যখন সিরাজউদ্দৌলা ওখান থেকে কি হবে? সিরাজউদ্দৌলা পতন হবে, তখন কি করবে? তখন এটা দেশটা শাসন করবে কে? দেশটা শাসন করবে মির্জাফর যদি রাজা হয় তখন সেটাকে শাসন পরিচালনা কে করবে? ইংরেজরাই করবে, অর্থাৎ ইংরেজ কোম্পানিরা করবে। এবার তৃতীয় অঙ্কে আমরা কয়টা দৃশ্য দেখতে পাই? 4টা দৃশ্য দেখতে পাই। আসো তৃতীয় অঙ্কে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই প্রথম দৃশ্যে লুৎফুন্নিসার কক্ষে লুৎফা এবং আমিনা বেগমের উপবিষ্ট। আমরা লুৎফুন্নিসা অর্থাৎ হচ্ছে সিরাজউদ্দৌলার একমাত্র বউ, তার নাম হচ্ছে লুৎফুন্নিসা। সে লুৎফুন্নিসার বাসার মধ্যে কে উপবিষ্ট? আমিনা বেগম উপবিষ্ট ছিল। আমিনা বেগম কে বলতো? আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মা। গসরি বেগম উপস্থিত হয়ে সেখানে খুব প্রকাশ করে সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী। কক্ষ থেকে আমিন অর্থাৎ আমিনা আর গসরি বেগম বেরিয়ে সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করে লুৎফুন্নিসার কাছে। পরে মোহনলাল পরে খোঁজ খবর নেই। লুৎফুন্নিসার অনুরোধে উপেক্ষা করে নবাব বেরিয়ে যায়। দেখো দ্বিতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই একমাত্র যুদ্ধ করার জন্য নবাবের পক্ষে কতজন সৈন্য নিয়ে? 50,000 সৈন্য নিয়ে মির্জাফর, যেটা হচ্ছে মির্জাফর, রায়দুল্লভ আর লুৎফুর আরটা যে ইয়ার খান আর লুৎফুর সৈন্য যুদ্ধের দিবে কিনা সেটা নিয়ে কথাবার্তা হয়েছিল। পরবর্তীতে এখানে তৃতীয় দৃশ্য একটু খেয়াল করে দেখো। তৃতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই যুদ্ধের মধ্যে একদম কি হয়?
যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও পলাশির যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী মীর জাফরের যুদ্ধে অংশগ্রহণ না করলে এই যুদ্ধের মধ্যে নবেজ সিং বদরে আলী খান হচ্ছে ওই যে মোহনলালের যেটা হচ্ছে মীর মর্দানের একমাত্র জামাতার নাম কি? বদরে আলী খান। তাহলে মীর মর্দান হচ্ছে সিরাজউদ্দৌলার বিশ্বস্ত একজন সেনাপতি, তার মেয়ের জামাইয়ের নাম কি? বদরে আলী খান। এরপর মীর মর্দান নিহত হলে যুদ্ধে সিরাজ পরাজিত হয়। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে চলে যান। অর্থাৎ যখন সে পরাজিত হওয়ার পরে কে পরামর্শ দিয়েছে? মীর মর্দান যখন মারা যায় তখন মোহনলাল পরামর্শ দিয়েছে। মোহনলাল পরামর্শ দিয়েছে কি করছেন? আপনি কি করেন? আপনি আপনার রাজ্য ছেড়ে কোথায় চলে যান? মুর্শিদাবাদে চলে যান। তখন মুর্শিদাবাদে সে চলে যায়। এরপর আসো এখানে দেখি চতুর্থ দৃশ্য, দরবারে যেটা হচ্ছে তোমার নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য তিনি রাজকোষ খুলে দেন, কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়। এমনকি তার শ্বশুর, আমরা দেখতে পাই তার শ্বশুর, কার শ্বশুর? অর্থাৎ লুৎফুন্নিসা, তোমার সিরাজদৌলার বউয়ের নাম কি? লুৎফুন্নিসার বাবার নাম কি? মির্জা ইরিস খানকে সিরাজদৌলা বলেছে কি রকম? বলছে আমি আপনাকে সৈন্য জোগাড় করার জন্য টাকা দিচ্ছি, আপনি কি করেন? আমাকে কিছু সৈন্য দেন। তখন মির্জা ইরিস খান টাকাগুলো নিয়ে সে পালিয়ে যায়, কোনো সৈন্য দেয় না। চতুর্থ অঙ্কে সর্বশেষ আমরা দেখি এই দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই নতুন নবাব মীর জাফর দরবারে হাজির হলে আমন্ত্রণ মসনদে বসার অনুরোধ করলেও সে উপেক্ষা করে ক্লাইভের জন্য। যখন সর্বশেষ সিরাজদৌলাকে পতন করেছে তখন বসার জন্য সবাই বলে যে মানে মীর জাফর হুজুর আপনি বসেন। তখন মীর জাফর বলছে না আমি বসবো না, আমি তার সাথে কি করতে পারি? বেইমানি করতে পারি না। বলছে যার হাত ধরে আমি এই মসনদটা পেয়েছি তার হাত ধরে আমি বসতে চাই। সে কে? এই যে দুষ্ট ক্লাইভ বেয়া। সে কে? ওই যে ক্লাইভ এলে তার হাত ধরে মসনদে সে বসবে। দেখছো কত বড় বাটফার। সে বলতেছে কি? বলছে যার হাত ধরে আমি বসার কথা, যে মানুষটার জন্য আমি এই মসনদ পেয়েছি তার হাত ধরে আমি বসবো, এটা আমার স্বপ্ন। ক্লাইভ যখন আসে তখন কি করেছে? তার হাত ধরে ওখানে বসে। উমিচাঁদ পাগলের মতো দরবারে উপস্থিত টাকার জন্য তা অস্বীকার জানায়। মীর জাফর সংবাদ পায়, অর্থাৎ উমিচাঁদ যখন ওই যে স্বাক্ষর করেছিল যদি কি করে, যদি সিরাজউদ্দৌলা যখন পতন হবে, যখন কি হবে, মীর জাফর যখন প্রধান হয়ে যাবে, তখন যদি জিতে তাহলে কয় লক্ষ টাকা পাওয়ার কথা? 30 লক্ষ টাকা পাওয়ার কথা। এটা ছিল হচ্ছে নকল দলিলের মধ্যে। আসল দলিলের মধ্যে কত? আসল দলিলের মধ্যে 20 লক্ষের কথা ওখানে সে বলছে 20 লক্ষ টাকা, কিন্তু দলিলের মধ্যে কোনো কথাই উল্লেখ ছিল না যে সে টাকা পাবে কি পাবে না, কারণ সে যেখানে সাইন করেছে এটা পুরাটা ছিল একটা নকল। এরপর আসো মির জাফর সংবাদ পায় সিরাজ ভগবান গুলায় ধরা পড়েছে। আমরা দেখতে পাই মির জাফর খবর পাই যে সিরাজউদ্দৌলা যখন কোথায় যায়, যখন কাশিমপুরে যায়, তখন সে কোথায় ধরা খায়? সে ধরা খায় কার কাছে? ধরা খায় হচ্ছে কোন জায়গার মধ্যে? আমরা যদি সেটা আসি, ধরা খায় কোন জায়গার মধ্যে? ভগবান গুলায়। এবং তাকে কে ধরেছে? তাকে ধরেছে হচ্ছে মির জাফরের একমাত্র জামাতা। তার নাম কি? তার নাম আমরা দেখতে পাই, তার নাম কি? তার নাম হচ্ছে মির জাফরের জামাতার নাম মীর কাসেম। মির জাফরের জামাতার নাম কি? মীর কাসেম। সিদ্ধান্ত হয় যে সিরাজকে কোথায়? জাফরগঞ্জে কয়েদখানা বন্দী করা হবে। ক্লাইভ মিরনের পরামর্শ দেন আজ রাতে সিরাজকে কি করতে হবে? সিরাজকে হত্যা করতে হবে। মাত্র 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী ব্যাগকে কি করা হয়েছিল? ভাড়া করা হয়েছিল। এই 10,000 টাকা ভাড়া করে তাকে 5,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে। তারপর তাকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আমরা দেখি এই দৃশ্যের মধ্যে লাস্টে, চতুর্থ অঙ্কের লাস্টের দৃশ্যে, দ্বিতীয় দৃশ্যে রাতে সিরাজ কারাগারে বন্দী অবস্থায়। এমন সময় মিরন এবং মোহাম্মদী ব্যাগ প্রবেশ করেন। মিরন জায়গায় নানা অপরাধের জন্য তাকে দণ্ড দিয়েছে। মোহাম্মদী বেগ আগে লাঠি দিয়ে আঘাত করে, পরে ছুরি দিয়ে তাকে হত্যা করে। আমরা দেখতে পাই যখন দরজা খুললো, যখন সিরাজউদ্দৌলা ওই যে কয়েদখানা, জাফরগঞ্জের কয়েদখানা যখন ওখানে বসেছিল, তখন প্রবেশ করেছে কি? মোহাম্মদী বেগ আর হচ্ছে ক্লাইভ। যখন দরজা খুললো, যখন আলো পড়লো, তখন সে সাথে সাথে বলে যে আজকের দিনের আলোর মতো লুৎফুন্নিসার জীবনটাও কি হোক? আলোকিত হোক। দেখো তিনি সেখানে বন্দী থাকা অবস্থায় তার ওয়াইফের প্রতি তার যত ভালোবাসা, সেই কথাটা তিনি মাথায় রেখেছিলেন। পরবর্তী আবার বলতেছে যখন একটু দেখলো যে মোহাম্মদী বেগ সেখানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে কে? ক্লাইভ দাঁড়িয়ে আছে, তখন সে বুঝলো যে না, তার এখানে বিপদ আছে। তখন সিরাজউদ্দৌলা বুঝাতে চেয়েছিল, দেখো মোহাম্মদী বেগ, তোমাকে ছোটবেলায় আমার মা বাবা অনেক বেশি যত্ন করে বড় করেছিল, তুমি এটা কেমনে ভুলে যেতে পারলা? তখন মোহাম্মদী বেগ এই কথার মানে না। সে 5,000 টাকা, 10,000 টাকার কারণে 10,000 টাকার লোভে সে কি করেছে? সে সিরাজউদ্দৌলাকে লাঠি নিয়ে মাথার পেছনে আঘাত করেছে। যখন সে পড়ে যায়, তখন তার বুকের উপরে উঠে সে একটা ছুরি নিয়ে তাকে আঘাত করতে থাকে। এইভাবে নবাব সিরাজউদ্দৌলা কি হয়েছে? আমাদের বাংলার শেষ নবাব, সে পরাজিত হয়ে যায়, সে জীবন ত্যাগ করেছে। আমরা দেখতে পাই
যখন সর্বশেষ তাকে যখন লাঠি দিয়ে আঘাত করার আগে সিরাজউদ্দৌলা কি করেছিল, বলছে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও, নামাজ পড়ার কথা বলেছে। আবার যখন তাকে ছুরি নিয়ে আঘাত করেছে, যখন আঘাত করেছে মোহাম্মদী বেগ, তখন মোহাম্মদী বেগ সে অট্টহাসি দিচ্ছে সর্বশেষ। এজন্য আমরা বলতে পারি নাটকের সর্বশেষ ডায়লগ কার, সেটা হচ্ছে মোহাম্মদী বেগ। শুরুর ডায়লগ কার, ক্লেটনের ডায়লগ হচ্ছে শুরুতেই। এরপর আসো এখানে আমরা এবার মূল চরিত্র আমি এখানে বুঝাবো না, ঘটনাটা এই জায়গার মধ্যে বুঝাবো। আসি এই যে পলাশির যুদ্ধের কারণ কেন হয়েছে সেটা তোমরা এখান থেকে একটু পড়ে নিবা, চোখ বুলাই নিবা। আসো তথ্যকণিকা শুধু এটাই দেখবো আমরা। আসো সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালতলা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাচীন শাস্ত্র মতে প্রাচীন নাট্যশাস্ত্রে নাটকে দৃশ্যকাব্য হিসাবে অভিহিত করা হয়। অ্যারিস্টটল শেক্সপিয়ারের যুগে এই সময় ঐক্য স্থানে ঐক্য ঘটনার ঐক্য নির্দেশন ছিল নাটক রচনার পূর্ব শর্ত। আমরা দেখতে পাই এদিকে এই বিষয় দেখার দরকার নাই, শুধু দেখবো হচ্ছে এখান থেকে আসো 4 অঙ্কে 12 দৃশ্যের নাটকে সিরাজউদ্দৌলা 8 অঙ্কে উপস্থিত ছিল। মূলত নাটকের অবর্তন সিরাজের মধ্য দিয়ে বিকাশিত হয়েছে, অর্থাৎ এই সিরাজউদ্দৌলার মাধ্যমে পুরো নাটকটা বিকাশিত হয়েছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে। তারপর প্রথম দৃশ্যে মঞ্চে সিরাজ সহ মোট 10টি চরিত্র কি করেছে, প্রবেশ করেছিল। এরপর যুদ্ধবন্ধের জন্য ইংরেজদের হাতে বন্দী করা উমিচাঁদ রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠিয়েছিল। যুদ্ধবন্ধের জন্য কার কাছে চিঠি পাঠিয়েছিল? উমিচাঁদ রাজা মানিকচাঁদের কাছে কি চিঠি পাঠিয়েছিল। যুদ্ধে বন্ধের জন্য দুর্গে বাংকারের নিশানা উড়ায় সার্জন হলওয়েল। আমরা জানি যুদ্ধ যখন বন্ধের জন্য কে প্রথমত তোমার শান্তির বাণী পতাকা তুলেছিল, সে হচ্ছে হলওয়েলের পূর্ণ নাম কি? তার নাম হচ্ছে জন জোফানিয়ার হলওয়েল। তিনি কে? তিনি হচ্ছে একজন চিকিৎসক। তিনি কি ছিলেন? একজন সার্জন ছিলেন। কিসের সার্জন ছিলেন? তিনি গাইনি হাসপাতালের সার্জন ছিলেন। এরপর আসেন পরবর্তীতে এই জায়গার মধ্যে আমরা আসবো, এদিকে দেখার দরকার নাই, তোমরা এখানে কার কি কথা আছে সেগুলো দেখে নিবা, কার কি উক্তি যা দরকার এটা একটু দেখবো আমরা। মিরন, নারী এবং মদ আর এগুলো নিয়ে পড়ে থাকতো, নারী আর মদ নিয়ে পড়ে থাকতো মিরন কে? মীর জাফরের একমাত্র পুত্র। ইংরেজদের বাংলা বাণিজ্য করতে এসে অপকর্মে জড়িয়ে পড়া, আধিপত্য বিস্তার। ইংরেজদেরকে বাংলার মধ্যে ব্যবসা করার সুযোগ কে দিয়েছিল? নবাব আলীবর্দীকা কে? সিরাজের নানা। ঠিক আছে, মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এখানে মীর জাফর কি করে? বিশ্বাসঘাতকতা করে। মীর জাফর কার? মীর জাফর হচ্ছে সিরাজউদ্দৌলার একমাত্র সিপাহসালা ছিলেন। সিপাহসালাকে অর্থাৎ তিনি হচ্ছে সেনাপতিদের প্রধান ছিলেন। তিনি কি করেছেন? তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে বাটপারি করেছিল। মোহনলালের বিশ্বস্ততা এবং মিরনের দুশ্চরিত্রতা। মোহনলাল কেন ছিল? সিরাজউদ্দৌলার দুজন বিখ্যাত কি ছিল? দুজন সেনাপতি ছিল, একজন হচ্ছে মোহনলাল, আরেকজন কে? একজন মোহনলাল, আরেকজন হচ্ছে মীর মর্দান। এর মধ্যে একদম মিরন কি ছিল? মিরন ছিল হচ্ছে দুশ্চরিত্রা ছিল। এরপর উমিচাঁদের বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রকারীর বৈশিষ্ট্য। উমিচাঁদ কি ছিল? দুমুখী সাপ ছিল। মোহনলাল এবং মীর মর্দানের সাহসিকতা ছিল। তারা দুজন কি ছিল? সেনাপতি। নিঃসন্দেহ ঘোষেরি বেগমের বোনের পুত্র সিরাজ ধ্বংস কামনা করেছিল। আমরা দেখতে পাই ঘোষেরি বেগমের মূল নাম কে? মূল নাম হচ্ছে মেহেরুন্নিসা। সে কি ছিল? তার কোনো সন্তান ছিল না। ইংরেজদের দ্বারা উৎপীড়িত জনগণের শোষণের অবস্থা, ফরাসি যুদ্ধে মীর জাফরের সৈন্য দাঁড়িয়ে থাকা, দেশপ্রেমিক নবাবের স্ত্রী প্রেরণা, সাহস, নতুন শক্তি যোগায় এবং নবাবের স্বাধীনতা পিয়াসী চেতনা, বিশ্বাসঘাতকের জন্য বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়। ক্লাইভের ষড়যন্ত্র, মীর জাফরের হীন মানসিকতা, মোহাম্মদী বেগ সামান্য কিছু অর্থের বিনিময়ে আষ্ট্রদাতা সিরাজকে হত্যা করেছিল। আষ্ট্রদাতা কেন বলেছিল? মোহাম্মদী বেগকে কে ছোটবেলা বড় করেছে? কে? তার আপন মা, অর্থাৎ সিরাজের মা মোহাম্মদী বেগকে বড় করেছিল। রাজবল্লভ আর জগৎ শেঠের মাঝে স্বার্থপরার বৈশিষ্ট্য দেখতে পায়। নবাব সৈন্যের সাথে ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের যুদ্ধ হয়। নবাবের সৈন্যের সাথে ফোর্ট উইলিয়াম দুর্গে সর্বপ্রথম যুদ্ধটা শুরু হয়। নবাবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। এরপর হচ্ছে যুদ্ধের ময়দানে চরমভাবে পরাজয় হয়েছে কে? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজের গুপ্তচর জোহালার আত্মত্যাগ, মীর জাফরের পুত্র মিরনের চক্রান্তকারীর মনোভাব। এই হচ্ছে আমাদের পুরো নাটকের মেইন বিষয়টা, মেইন সামারিটা। মাত্র এখানে কয় পৃষ্ঠা? শুধুমাত্র আমি যদি খেয়াল করি এখানে মনে হয় 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা। এখানে আমরা 4 থেকে কয় পৃষ্ঠা দেখতে পাই? এখানে আমরা 5 পৃষ্ঠা দেখতে পাই। একটু করে 5 পৃষ্ঠা দিয়ে একটু চোখ বোলাও, ইনশাআল্লাহ তোমার কাছে কি হবে? অনেক বেশি সহজ মনে হবে। এবার একটু আমরা আসি, আমরা এমসিকিউ গুলো একটু সলভ করি। আমরা এমসিকিউ সলভ করব। আসো এমসিকিউ দেখি, একদম মাস্টার ট্রেড এমসিকিউ গুলো কয়টা আছে? এখানে হচ্ছে শুধুমাত্র 50টা এমসিকিউ আছে। 50টা নাকি 100টা? একটু দেখি আমি। এখানে হচ্ছে 100টার মতো এমসিকিউ আছে। আচ্ছা ঠিক আছে, 100টা। তোমরা হচ্ছে এই 100টা এমসিকিউ 94টা আছে, এই 94টা এমসিকিউ তোমরা একটু ভালো করে দেখে নিবা। আমি গুটি কয়েক এমসিকিউ তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আসো শুরুর দিকে আমরা কিছু সলভ করার চেষ্টা করি। দেখে প্রথম
সিরাজদৌল্লার নাটক কোনটা? সিরাজদৌল্লার নাটক হচ্ছে কোনটা? সিরাজদৌল্লার নাটকটি কার লেখা? সিরাজদৌল্লার নাটকটি কার লেখা? এখানে ভুল আসছে, সেটা কার? সিরাজদৌল্লার নাটকটি কে লিখেছিল বলেন তো? মাইকেল মধুসূদন? না। কে লিখেছে? এটা কে? এখানে কি উত্তর আছে? দেখো তো, মনির চৌধুরী, মাইকেল মধুসূদন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম? নাই, এটা হচ্ছে ভুল। সিরাজদৌল্লার নাটকের মূল চরিত্র কে? সিরাজদৌল্লার নাটকের মূল চরিত্র হচ্ছে সিরাজদৌল্লাহ। সিরাজদৌল্লার নাটকে কয়টা পর্ব আছে? 4টা পর্ব আছে। সিরাজদৌল্লার নাটকে কে সিরাজদৌল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? কে করেছিল? মীর জাফর। সিরাজদৌল্লার নাটকের প্রধান প্রতিপক্ষ কে? প্রধান প্রতিপক্ষ কাকে দেখি? রবার্ট ক্লাইভ দেখি, ইংরেজদের প্রধান রবার্ট ক্লাইভকে দেখি। 2 নম্বর দেখো, মাতা কে ছিলেন? সিরাজদৌল্লাহর মা কে ছিলেন? তিনি হচ্ছেন আমিনা বেগম। সিরাজদৌল্লাহর নাটকের ফরাসি যুদ্ধে কত সালে সংঘটিত হয়? সেটা হচ্ছে 1757 সালে। সিরাজদৌল্লাহর নাটকে সিরাজের সেনাপতি কে ছিলেন? সিরাজের একমাত্র সেনাপতি ছিলেন হচ্ছে যিনি সিবাসালার পরে যে সেনাপতি ছিলেন তিনি হচ্ছে মোহনলাল। কারণ এখানে দেখো মীর মদন ছিলেন না, মোহন সিং ছিলেন না, মোহনলালই ছিলেন একমাত্র যেটা সেনাপতি, বিশ্বস্ত সেনাপতি। সিরাজদৌল্লাহর নাটকে মীর জাফর কিসের প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে? কিসের প্রতিশ্রুতি? ওই যে মুর্শিদাবাদের নবাব হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কি হয়েছে? তাদের সাথে হাত মিলিয়েছিল ব্রিটিশদের সাথে। সিরাজদৌল্লাহর নাটকে ফরাসি যুদ্ধের ফলাফল কি হয়েছিল? ফরাসির ফলাফল হয়েছিল ব্রিটিশদের বিজয় হয়েছে, বাঙালি কি হয়েছে? বাঙালি পরাজয় হয়েছে। সিরাজদৌল্লাহর নাটকে সিরাজদৌল্লাহর চরিত্র কিসের বর্ণনা হয়েছে? কিসের বর্ণনা? আমরা দেখতে পাই সিরাজদৌল্লাহর ভিতরে শক্তিশালীটা আছে, তার সাহসিকতাটা আছে। সিরাজদৌল্লাহর নাটকের শেষে সিরাজদৌল্লাহ কি পরিণত হয়? তিনি তাকে, অর্থাৎ সিরাজদৌল্লাহর নাটকের শেষে সিরাজের কি পরিণত হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। সিরাজদৌল্লাহর নাটকে মূল প্রতিপক্ষ কারা ছিল? মূল প্রতিপক্ষ ছিল রবার্ট ক্লাইভ আর হচ্ছে উমিচাঁদ। উমিচাঁদের কথা কেন বলেছে? আমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে মীর জাফর এবং মোহনলাল তো তার সেনাপতি ছিল, এটা হবে না। মীর মর্দানা তার সেনাপতি ছিল, রবার্ট ক্লাইভ, উমিচাঁদ, আর একটা মোহনলাল, এটা তো হবে না। তাহলে আছে একমাত্র রবার্ট ক্লাইভ আর উমিচাঁদ। আসো এরপরে, সিরাজদৌল্লাহর নাটকে মীর জাফরের বিশ্বাসঘাতক কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে? কারণ তিনি ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। সিরাজদৌল্লাহর নাটকে মীর মদন কিভাবে মারা যান? মীর মর্দান কিভাবে মারা যান? আমরা দেখতে পাই তার 2টা বিশ্বস্ত সেনাপতি ছিল, মীর মিরন আর মীর মর্দন। মীর মর্দন কিভাবে মারা যায়? তিনি হচ্ছে ফরাসি যুদ্ধে মারা যান। 4র্থ অধ্যায় থেকে আমরা যদি দেখি, সিরাজদৌল্লাহর নাটকের সিরাজদৌল্লাহ চরিত্রের মধ্যে কোন গুণটি বিশেষভাবে প্রভাবিত হয়েছে? তার ভিতরে সাহসিকতা আছে। সিরাজদৌল্লাহর নাটকে সিরাজদৌল্লাহর প্রধান দুর্বলতা কি ছিল? তার প্রধান দুর্বলতা ছিল হচ্ছে অতিরিক্ত আস্থা, অর্থাৎ তিনি হচ্ছেন এই পুরো বিশ্বাস করেছে তার কাছের মানুষদেরকে, যার কারণে তিনি কি হয়েছে? দিন শেষে পরাজিত হয়েছে। সিরাজদৌল্লাহর নাটকে সিরাজের মৃত্যুর পর মুর্শিদাবাদের নবাব কে হন? মীর জাফর হয়েছিলেন। এবং মীর জাফর কার হাত ধরে বসতে চেয়েছিল? ক্লাইভের হাত ধরে তিনি মসনদে বসতে চেয়েছিল। সিরাজদৌল্লাহর নাটকে মীর জাফর এবং উমিচাঁদের ষড়যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুর্শিদাবাদের নবাব হওয়া। সিরাজউদ্দৌলার নাটকে আলীবর্দী খানের মৃত্যু কিভাবে হয়? আলীবর্দী খানের মৃত্যু হয় হচ্ছে কিভাবে? ফরাসি যুদ্ধের আগে আলীবর্দী খান, অর্থাৎ হচ্ছে নবাবের সিরাজউদ্দৌলার নানার নাম কি? আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ যুদ্ধের আগে কিন্তু ফরাসি যুদ্ধের আগে মারা গিয়েছিল। এবার আসি আমরা, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজের স্ত্রী কে ছিলেন? স্ত্রী ছিলেন হচ্ছে লুৎফুন্নিসা। স্ত্রী কে ছিলেন? লুৎফুন্নিসা। সিরাজউদ্দৌলার নাটকে কে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশের সাহায্য করেন? সে হচ্ছে মীর জাফর, ব্রিটিশদের সহযোগিতা করেছেন। সিরাজউদ্দৌলার নাটকে কোন ঘটনায় সিরাজের পতন হয়? কোন ঘটনায়? সেটা হচ্ছে ফরাসি যুদ্ধের কারণে। ফরাসি যুদ্ধ যখন সংগঠিত হয়েছে তখন সিরাজের পতন হয়েছে। সিরাজউদ্দৌলার নাটকে উমিচাঁদের ভূমিকা কি ছিল? উমিচাঁদের ভূমিকা ছিল হচ্ছে, তিনি কে ছিল? তিনি হচ্ছে একদম ব্রিটিশদের দালাল ছিল। তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় কি করেছে? তিনি মানিক চাঁদের সাথে কি করছেন? একবার হাত করছেন এবং ব্রিটিশদের সাথে বসে তিনি কি করছেন? চুক্তি করছিলেন। সর্বশেষ আমরা দেখতে পাই চুক্তিতে 30 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ব্রিটিশ তাকে কি করেছে? ওখান থেকেও মাহরুম করেছে। সিরাজউদ্দৌলার নাটকে মীর মর্দানের মৃত্যু কিভাবে হয়েছিল? যুদ্ধক্ষেত্রে ফরাসি যুদ্ধে মীর মর্দানের মৃত্যু হয়েছিল। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজউদ্দৌলার মৃত্যু কবে হয়? আমরা দেখতে পাই 1757 সালে তার মৃত্যু হয়েছিল। সিরাজউদ্দৌলার নাটকে রবার্ট ক্লাইভের কোন দেশের প্রতিনিধি ছিলেন? রবার্ট ক্লাইভ কোন দেশে? তিনি কি ফ্রান্স নাকি পর্তুগাল নাকি ইংল্যান্ড নাকি নেদারল্যান্ড? তিনি যে ইংল্যান্ডের একজন নাগরিক ছিল। সিরাজউদ্দৌলার নাটকের পটভূমি কোন যুদ্ধের উপর ভিত্তি করে? এটা হচ্ছে ফরাসি যুদ্ধ। সিরাজউদ্দৌলার নাটকের চরিত্র সিরাজের মূল গুণ কোনটি? মূল গুণ হচ্ছে তার ভিতরে সাহস ছিল। সিরাজউদ্দৌলার নাটকে আলীবর্দী খানের মৃত্যু হয় কিভাবে? মৃত্যু হয় হচ্ছে স্বাভাবিকভাবে, তার মৃত্যু হয়েছিল এবং কি ফরাসি যুদ্ধের আগে মারা যায়। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজ কোন রাজ্যের নবাব ছিলেন? তিনি হচ্ছে মুর্শিদাবাদের কি ছিলেন? নবাব ছিলেন। এরপর আসেন সিরাজউদ্দৌলার নাটকে মীর জাফরের পুত্রের নাম কি? মিরন। মীর জাফরের পুত্রের নাম কি? মিরন। এরপর আসেন সিরাজউদ্দৌলার নাটকে সিরাজের বাবার নাম কি ছিল? সিরাজের বাবা। এখানে দেখো সিরাজউদ্দৌলার নাটকে সিরাজের বাবা, অর্থাৎ হচ্ছে সিরাজের বাবার কথা বলেছে। সিরাজের বাবার কথা আমরা দেখতে পাই। সিরাজের বাবা এখানে আলীবর্দী খাঁ, তার নানা। মীর মদনও হবে না, মোহাম্মদ মুতাল্লি হবে না, হাইবাত জং কিন্তু বলা যায় না, এটা হচ্ছে তার উপাধি ছিল হাইবাত জং। আমরা তার ওই যে সিরাজউদ্দৌলার বিশাল কিন্তু একটা কি দেখি, একটা পূর্ণ নাম দেখি, ওখান থেকে হাইবাত জং তার পারিবারিক উপাধি থেকে আসছে। যদিও বা তার বাবার নাম ছিল, সিরাজউদ্দৌলার বাবার নাম ছিল কি? সিরাজউদ্দৌলার বাবার নাম আমরা দেখতে পাই হচ্ছে কি, সিরাজউদ্দৌলার বাবার নাম, দাঁড়াও নামটা তো ভুলে গেছি আমি। সিরাজউদ্দৌলার
আচ্ছা, ওই যে আমিনা বেগম এবং জয়নুদ্দিন আহমদ এবং তার পারিবারিক উপাধি ছিল হাইবাজং। সিরাজউদ্দৌলা নাটকে ফরাসি যুদ্ধে সিরাজের সেনাপতির নাম কি ছিল? মোহনলাল ছিল। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজকে কে হত্যা করেছিল? সিরাজকে কিন্তু মীর জাফর হত্যা করেনি। কে করেছে? এই যে মোহাম্মদী বেগে হত্যা করেছে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের মাথা কে ছিলেন? সিরাজের মাথার নাম কি? তার নাম হচ্ছে আমিনা খাতুন। সিরাজউদ্দৌলা নাটকে রবার্ট ক্লাইভের মূল উদ্দেশ্য কি ছিল? যিনি হচ্ছেন বাংলা সিংহাত, তিনি বাংলা জয় করতে চেয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে এইভাবে টপ হচ্ছে 100টা এমসিকিউ আছে, 94টা এমসিকিউ, তোমরা সেগুলা একটু দেখে নিবা। এরপর আসি আমরা পরবর্তীতে আমরা দেখব যে এখানকার যে লাস্টের এমসিকিউ গুলো সেগুলো একটু দেখবো আমরা। নাটকের এমসিকিউ আসি। আচ্ছা, নাটকের এমসিকিউ তো আমরা আগে দেখেছি, এখন লাল সালোটা একটু দেখি। আমরা একটু উপন্যাস দেখব, উপন্যাসটা। আচ্ছা, বিষয়টা একটু বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও তো আমাকে। বিষয়টা একটু বুঝতে পেরেছো কিনা একটু জানাও, একটু রেসপন্স করো তোমরা। সিরাজের বাবা অর্থাৎ হচ্ছে সিরাজের বাবার কথা বলেছে। সিরাজের বাবার কথা আমরা দেখতে পাই, সিরাজের বাবা এখানে আলীবর দিকে তান্না। প্রশ্ন কি করেছে? প্রথম প্রশ্ন বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কিছু বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে স্যার একটু বড় করে, স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে, বড় করে দিব। পিডিএফ কই পাবো স্যার? পিডিএফ গ্রুপের মধ্যে পেয়ে যাবেন স্যার আপনি। মাহবুব ইসলাম চৌধুরী স্যার, আর মুখে একটা হাসি দিয়ে পড়ান। আচ্ছা, এখন এই মুহূর্তে আর হাসি দিয়ে পড়ানো সম্ভব কি সেটা আমার মধ্যে জানা নাই সম্ভবত। কালকে আপনাদের পরীক্ষা, তো হাসি দিয়ে কেমনে পড়াবো? তারপর হচ্ছে এটা হচ্ছে রোমানা আক্তার স্যার, বুঝে যায় না। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াকিয়া জান্নাত স্যার। সাফরে কি সিরাজের পক্ষে? হ্যাঁ, সাফরে হচ্ছে সিরাজের পক্ষে কাজ করেছিল। তিনি হচ্ছে ফ্রান্সের একজন লোক ছিল। ঠিক আছে, আচ্ছা এরপর আসি আমরা। একটু লালসাল উপন্যাস একটু খেয়াল করি। লালসাল উপন্যাসের যাবতীয় সিকিউ এবং এমসিকিউর যে বিষয়টা সেগুলো একদম সলভ করে দিচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। আসেন, লালসাল উপন্যাস এটা কি হয়েছে? এটা ধর্মের নামে ভণ্ডামি। এখানে কে ছিল? প্রধান ক্যারেক্টার ছিল হচ্ছে মজিদ, এবং এখানে কি ছিল? শস্যের চাইতে টুপি বেশির কথা বলেছে, ধর্মের চাইতে আগাছা বেশি সেটা বলেছে। মজিদ কি করেছেন? জীবিকার তাগিদে সে কি করেছেন? অন্য জায়গায় গিয়েছিল। সে কোথায়? গারো পাহাড়ে গিয়েছিল। গারো পাহাড়ের জীবন, ওই গারো পাহাড় থেকে সেই কোথায় যাচ্ছিল? মোহাম্মদনগরে যাচ্ছিল। ধর্মকে ব্যবহার করে সে নিজেকে কি করেছে? নিজেকে উন্নত করতে চেয়েছে। বর্ষায় ডুবে যায় নোয়াখালী পাহাড়ি এলাকা, মধুপুর গারো পাহাড়ে ঘুরতে যায়। নোয়াখালীর মধ্যে বর্ষাকালে কি হয়? সেখানে ডুবে যায়। তখন তিনি সেখানে মানুষজন কি করতো? সেখান থেকে পাহাড়ি অঞ্চলে চলে যেত। তিনি পাহাড়ি অঞ্চলের কথা বলেছেন, মধুপুরের, যেটা হচ্ছে গারো পাহাড়ের মধুপুরের কথা এখানে বলা হয়েছে। তিনি গারো পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। তখন একজন সরকারি কর্মকর্তার সাথে তার দেখা হয়েছিল। আমরা দেখতে পাই সে যখন পাহাড়ের মধ্যে যায় সেখানে একজন সরকারি কর্মকর্তার সাথে দেখা হয়েছিল। এমনকি যখন দেখা হয়েছিল তার পূর্বে সে কি করেছিল? সে আজান দিচ্ছিল। যেমন আজান যখন দিচ্ছিল তেমন কি বলছেন? যখন আজান দিচ্ছিল ওখানে দাঁড়িয়ে, তখন মোহাম্মদনগরের পূর্বপুরুষদের কবরের কথা তিনি বলেন। কার থেকে শুনেছেন? ওই যে সরকারি কর্মকর্তা থেকে তিনি এই কথা শুনেছিলেন। শ্রাবণের দুপুরে, অর্থাৎ দুপুরের গগন দুপুরে একদম হচ্ছে খুবই আকাশের প্রচুর তীব্রতার কারণে মোহাম্মদনগরে সে যখন ঢুকে তখন মতিগঞ্জের রাস্তার মধ্যে কি করেছিল? সে নামাজ পড়েছিল। মতিগঞ্জের রাস্তায় কি করেছিল? নামাজ পড়ছিল। আর এই দৃশ্য দেখেছে কে? তাহার এবং কাদের। যখন মতিগঞ্জের রাস্তায় নামাজ পড়ছিল তখন তাকে কে দেখেছিল? তাহার এবং কাদের দেখেছিল। সবাইকে তাহার এবং কাদের যখন নামাজ পড়তে দেখেছিল তখন তারা চলে যায়। এরপর তারা ঠিক দেখতে পায় হচ্ছে তাদের এলাকার যিনি হচ্ছেন কি ছিল? এলাকার মধ্যে যিনি প্রধান ছিলেন, এলাকার মুরল যিনি ছিলেন, এলাকার মুরলের বাসায় কাকে দেখা যায়? মজিদকে দেখা যায়। এই মজিদ সবাইকে কি বলে? সবাইকে মুনাফিক এবং কাফের বলে কি দেন? বকা দেন। এখন সে বলে যে এখানে কি মুদাসসির ফির আছে, তোমরা তাকে কি করছো? তাকে অসম্মান করছো। মজিদ বলছে মুদাসসির ফির আমাকে কি করেছে? আমাকে স্বপ্নে এসে বলে গিয়েছেন এখানে একজন পীর আছে। এখানে হচ্ছে মানুষ কি, যেদিন মানুষদেরকে কি তারা ধর্মকর্ম নয়, তাদের ধর্ম প্রচার করার জন্য আমার এখানে আবির্ভাব হয়েছে। স্বপ্নে ইসলাম প্রচার করার কথা বলেছে কে? ওই যে মসজিদে বলেছে। কাদেরকে? ওই এলাকার মানুষদেরকে তিনি বলেছেন। তিনি কি বলেছেন? তিনি হচ্ছে ওখানে একটা কবর আছে ঝাড়ের মধ্যে, আমাকে স্বপ্নে এসে দেখিয়ে গিয়েছে তোমরা সেখানে কবর দেখো, খুঁজে দেখো পাও কিনা। কারণ সে কবরের কথা কে বলেছিল? কবরের কথা বলেছিল সরকারি কর্মকর্তা। এবং লোকজন সেখানে গিয়ে কি পরিষ্কার করে এবং তারা কি দেখতে পায়? একটা কবর দেখতে পায় এবং সেখানে একটা লাল শালু মুলায়মের একটা কাপড় পরিয়ে দেয়। লাল শালুটা কোত্থেকে আসছে? লাল রকমের কাপড় দিয়ে যে আবৃত করা কবর, সেটাকে লাল শালু, লাল অর্থাৎ হচ্ছে কি কবর
আবার বলা হয় যে লাল শালর কাপড় দিয়ে, ঠিক আছে। তারপর মজিদের হচ্ছে তিনি যাকে প্রথম বিবাহ করেন তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন ওই যে তাদের এলাকার মোহাম্মদনগরের রহিমাকে তিনি বিবাহ করেছিলেন। তারপরে দেখো খালেক ব্যাপারী হচ্ছে এলাকার মুরল। আর রহিমা কেমন ছিল, রহিমা বিধবা ছিল, রহিমা কি ছিল, বিধবা ছিল। এরপর আমরা দেখতে পাই খালেক ব্যাপারী কি ছিল, খালেক ব্যাপারী এলাকার মুরল ছিল। দুদু মিয়ার হচ্ছে তার 7 জন কি ছিল, 7 জন সন্তান ছিল, তিনি কি করেন নেই, তিনি হচ্ছে খতনা করেননি, সে দৃশ্য আমরা দেখতে পাই। আমি জাস্ট তোমাদেরকে সামারের বিষয়গুলো বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। হাসুনির মা তাহের কাদের রতন, এই 3 জনের বোনকে, এই 3 জনের বোন হচ্ছে হাসুনির মা। এরপর হচ্ছে বাবা মার সাথে ঝগড়া করতো কে, তাহের কাদেরের বাবা সবসময় কার সাথে ঝগড়া করতো, অর্থাৎ তার মায়ের সাথে ঝগড়া করতো। রহিমার সাথে হাসুনিম্মার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, কারণ হাসুনিম্মা এদের ঘরে এদিক আর ওদিক গিয়ে কাজকর্ম করে, সে নিজে পেট চালাতো। আমার যেন মরণ হয় কখন, ওই যে হাসুনিম্মা বলে যে তাদের ঘরে প্রত্যেকদিন ঝগড়া ঝাঁটি, এগুলো দেখে হাসুনিম্মা নিজে খুব বিরক্ত হয়ে গেছে। তখন তিনি কি বলেছে, রহিমাকে বলেছে আপনার স্বামীর একটু দোয়া করতে বলেন, আমার যাতে একটু তাড়াতাড়ি মরণ হয়, এগুলো আর সইতে পারছি না। এরপর হচ্ছে তোমার বিবি কে বুঝাও, মজিদ বিচার এবং জরিমানা মাফ চাওয়া, এবং হচ্ছে 5 পয়সা সিনে আছে। আমরা একটু দেখি, ওই যে দেখো আমরা এখানে দেখতে পাই হচ্ছে যখন রহিমাকে যখন বলেছে কে, তোমার হাসুনিম্মা বলেছে আমার যাতে মরণ হয় আপনি আপনার স্বামীকে বলে দিন এটা, তখন রহিমা কি করেছে, তার স্বামীকে বলেছে। এরপর দিন কার সাথে দেখা, তাহের কাদের রতনের বাবার সাথে দেখা হয়েছে, অর্থাৎ হাসুনি মায়ের বাবার সাথে দেখা হয়েছে, হাসুনি মায়ের নানা হবে, এখানে নানার সাথে দেখা হয়েছে। দেখা যখন হয়েছে মজিদ তখন বলে যে তুমি তোমার কি স্ত্রীকে বুঝাও। মজিদে কি করে, মজিদ তাকে একটা বিচার করে দেয়, কাকে, ওই যে তাহের কাদের বাপকে বিচার করে দেয়। বিচারের মধ্যে কি বলে যে তুমি তোমার মেয়ের কাছে কি চাইবা, ক্ষমা চাইবা, এমনকি 5 পয়সা সিন্নি দিতে হবে, ঠিক আছে। এমনকি সে কি করে, তাহের কাদের রতনের বাবা কি করে, 2-3 দিন পরে সে নিরুদ্দেশ হয়ে যায়, সে এলাকা ছেড়ে চলে যায়, কারণ সে এত অপমান বোধ করে, বলছে আমার মেয়ের সাথে আমার মেয়েকে কিভাবে আমি কি করব, ক্ষমা চাইবো, কিভাবে মাপ চাইবো, ঠিক আছে। সেটা সইতে না পেরে কি করেছে, সে এলাকা থেকে 2-3 দিন পর চলে যায়, নিরুদ্দেশ হয়ে গেছে। আওয়ালপুরের পীর আমরা দেখতে পাই একদম মোহাম্মদনগরের 3 গ্রাম পর, ঠিক 3 গ্রাম পরে একটা এলাকা আছে, সেটা হচ্ছে আওয়ালপুরের জায়গা, অর্থাৎ আওয়ালপুরের পীর। সেখানে আওয়ালপুরের পীর আসছে, তার হচ্ছে একমাত্র ভক্ত কে ছিল, মতলব খাঁ, অর্থাৎ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল। আকাশে উড়া এবং হচ্ছে সূর্য আটকে রাখা, তার একটা কি ছিল, অর্থাৎ তার কিছু হচ্ছে কেরামতি ছিল, যেগুলো হচ্ছে মানে এরকম উল্টাপাল্টা ছিল। কি উল্টাপাল্টা হচ্ছে, তিনি সূর্য নাকি আটকে রাখতেন, এরপর কি করতেন, এমনকি সূর্য নাকি আটকে রাখতেন, তারপর হচ্ছে আকাশে উঠতে পারতেন, এই কথা তিনি বলে মানুষকে বিশ্বাস জমিয়েছেন, অর্থাৎ ভাওতাবাজি করে। তারপর আমরা দেখতে পাই মসজিদ যখন নামাজে, যখন সবাই কি করছিল, ওই যে মতলব খার, অর্থাৎ হচ্ছে তোমার কোথায় আওয়ালপুরের পীর যখন নামাজ পড়ছিল, তখন মতলব তোমার মসজিদ দেখতেছে আসরের সময় সবাই কি করছে, দুপুরের নামাজ পড়ছিল, এটা দেখে মসজিদ কি করেছে, গালাগাল করেছে, কারণ আসরের সময় নামাজ পড়তেছে, জোহরের নামাজ। তখন এলাকার মানুষজন বলছে কি তোমরা এখানে গালাগাল করতেছো কেন, তখন সে বলে যে এই হচ্ছে তোমাদের সেই পীর, এটা কেমন পীর দেখো, তিনি একটা লাঠি নিয়ে কি করে, একটা পরীক্ষা দেখায়, অর্থাৎ সূর্যের মধ্যে লাঠি যদি এরকম ধরে, সেটা লাঠির যে শ্যাডোটা আছে সেটা যদি 2 ভাগ আছে, তাহলে এটা জোহরের ওয়াক্ত এখনো আছে, যদি সেটা 2 ভাগ পার হয়ে 3 ভাগে যদি চলে যায়, তাহলে জোহরের নামাজ ওয়াক্ত আর নাই। সেম ভাবে 2 গুণ পার হয়ে 3 গুণের দিকে চলে যাচ্ছিল, এই জন্য বলছিল যে এখন তো আসরের সময় হয়ে গেছে, তোমরা কিভাবে দুপুরের নামাজ পড়ছো, আর তোমরা বলছো যে তোমাদের পীর কি করে, তোমাদের পীর হচ্ছে সূর্য আটকে রাখা, তাহলে এটা একটা মিথ্যা প্রমাণ করলো। তারপর হচ্ছে কালো মিয়া, আমরা দেখতে পাই মসজিদের একটা ভক্ত ছিল, খুব পাগলাটে ভক্ত, সে কি করেছে, সে হচ্ছে ওই ভণ্ড পীরকে আরেক ভণ্ডের কি আছে, আরেক ভণ্ডের এটা মুরিদ আর কি, সে হচ্ছে মতলব তোমার কোথায় গিয়েছিল, সে গিয়েছিল হচ্ছে আমরা এখানে আওয়ালপুরের পীরের কাছে গিয়ে, সেখানে সে মারামারি করতে চলে যায়। এমনকি সে মারামারি করে সে কি করেছে, সে হচ্ছে একদম মাথা ফাটাই ফেলছে, মাথা ফাটিয়ে সে কোথায় চলে গেছে, সে হচ্ছে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তারপর আসেন খালেক ব্যাপারে আমেনা বিবি, আমরা দেখতে পাই ওই যে খালেক ব্যাপারে হচ্ছে মোহাম্মদনগরের ব্যাপারে, তার প্রথম বউয়ের নাম হচ্ছে তানু বিবি, এবং হচ্ছে তার দ্বিতীয় বউ হচ্ছে তানু বিবি, প্রথম বউ হচ্ছে আমেনা। এমনকি তানু বিবির হচ্ছে প্রতি বছর 1-2টা করে বাচ্চা হচ্ছিল। আর হচ্ছে তানুর বড় ভাইয়ের নাম কি, তানুর বড় ভাইয়ের নাম হচ্ছে ধলামিয়া কে, তানুর বড় ভাই। আমরা দেখতে পাই আমিনার কোনো বাচ্চা হচ্ছিল, কিন্তু তানু বিবির কি হচ্ছিল, প্রায় 1-2টা করে বাচ্চা হচ্ছিল প্রতি বছর। এটা দেখে কে সইতে পারছিল না, এটা দেখে সইতে পারছিল না হচ্ছে তার আরেকজন স্ত্রী, তার নাম কি আমেনা বিবি, অর্থাৎ আমেনা সেটা সইতে পারে নাই। তখন আমেনা কি করেছে, আমিনা হচ্ছে তার স্বামীকে বলেছিল, কাকে, ওই যে খালেক ব্যাপারীকে বলছিল যে এরকম একজন পীর আসছে বাহিরের গ্রামে, তার থেকে নাকি পানি পড়া খেলে কি হয়, প্রতি বছর বাচ্চা হয়, এরকম এই কথা বলছিল। তখন কি করেছে, তখন তোমার হচ্ছে খালেক ব্যাপারী ওই যে তানু বিবির বড় ভাই ধলামিয়াকে বলেছে কিছু টাকা দিয়ে যাতে পানি পড়া আনতে যায় রাতের বেলা, যাতে কেউ না দেখে তার এলাকার মানুষজন। যখন সে রাতের বেলা যায়, তখন সে যে গাছ একটা হচ্ছে পথের মধ্যে গাছ দেখতে পায়, সেই গাছটা হচ্ছে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের ভয় পেয়ে সে কি করে, ওখান থেকে পালিয়ে চলে আসে, কার বাসায় যায়, মসজিদের বাসায় চলে যায়। মসজিদের বাসায় যখন যায়, তখন সেই সকল বিষয় খুলে বলে। ধলামিয়া বলে যে আমাকে আপনার মুরিদে বলেছে আওয়ালপুরের পীরের কাছে পানি আনতে। তখন মসজিদের মাথা আর ঠিক নাই, তখন পরে
পরের দিন খালেক ব্যাপারের সাথে বসলো, তখন তাকে বললো যে কিরে মিয়া তুমি এটা কি করলা, তুমি হচ্ছে আমার একমাত্র ভক্ত, আমি তোমাদের পীর, তোমরা আমাকে তোমরা না মেনে আমার থেকে পানি পড়া না নিয়ে তুমি পাশের গ্রামে যাচ্ছ কি জন্য, এটা তো ঘোড়া ডিঙ্গি ঘাস খাওয়া, তাই না? এই কথা শোনার পরে তখন খালেক ব্যাপারের উপর মজিদের যে রাগগুলো ছিল, এমনকি যে আমেনার উপর যে রাগগুলো ছিল, কারণ আমেনা কি করেছে, আমেনা তার থেকে পানি পড়া না নিয়ে অন্য জায়গায় পানি পড়ার কথা বলেছে, এজন্য তাকে শাস্তি দিতে চায়। সেই শাস্তিতে তখন খালেক ব্যাপারীকে বলে যে দেখো হচ্ছে মেয়েদের মধ্যে 7 পেজ থাকে, 14 পেজ থাকে, 21 পেজ থাকে, এই যে যার হচ্ছে 7 পেজ আছে তাকে কোনো রকম ভাবে কি করা যায়, তার সন্তান হয় তাকে বাঁচানো যায়, আবার যার হচ্ছে 14 পেজ আর 21 পেজ আছে তাকে কখনো কি করা যায় না, সেখান থেকে পরিত্রাণ দেওয়া যায় না। তখন বলে যে দেখো, তখন খালেক ব্যাপারী বলছে তাহলে আমার বউয়ের কয় পেজ আছে সেটা বুঝবো কিভাবে? তখন সে বলে যে ঠিক আছে, তোমার বউকে বলবা তাকে রোজা রাখার জন্য সে পরবর্তী শুক্রবারে রোজা রাখে, এমনকি বলে যে সে কোনো ধরনের সেহরি করতে পারবে না, ইফতারের মধ্যে আমি যে পানি পড়া দিচ্ছি সেই পানি পড়াটা খাবে, পানি পড়া খাওয়ার পরে সে কি করবে, মাজারের মধ্যে প্রায় 7 চক্কর দিবে, 7 চক্কর দিতে গিয়ে সে কি করেছে, সে এখানে 2.5 চক্করের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। তখন মজিদ বলে যে দেখছো তোমার বউয়ের কি আছে, পাপ আছে। তখন তোমার কি বলে, তোমার বউয়ের পাপ আছে, এই বলে বলছে তুমি তোমার বউরে কি দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার বউকে কি দিয়ে দাও, তালাক দিয়ে দাও। এইভাবে আমেনা যে বয়সে বিয়ে করেছিল, আমেনা হচ্ছে খালেক ব্যাপারে 13 বছর বয়সে বিয়ে করেছিল, তাকে ডিভোর্স দিয়েছে, অর্থাৎ তালাক দিয়েছে কয় বছর বয়সে, 30 বছর বয়সে তাকে কি তালাক দিয়েছিল। আমরা দেখতে পাই এই গল্পের মধ্যে একটা সস্তান চরিত্র, সে হচ্ছে আক্কাস। সে হচ্ছে স্কুল তৈরি করতে চেয়েছিল, কিন্তু তার বাবা কি করেছে, তার বাবা এবং হচ্ছে এলাকার ভণ্ড মজিদ তাকে স্কুল তৈরি করতে দেয় না, এবং বলেছে একটা মসজিদ তৈরি করে, সেটা নিয়ে কি করো, একটা মসজিদ তৈরি করার কথা বলেছে। এমনকি মজিদ আক্কাসকে ছোট করার জন্য জনসম্মুখে সবার সামনে বলতেছে তোমার দাড়ি কই মিয়া, এই কথা বলেছিল, কেন, তাকে ছোট করার জন্য। এরপর মুদাব্বের মসজিদ বানানোর কথা সাড়া দেয় মুদাব্বেরকে, ওই যে আক্কাসের বাবার নাম হচ্ছে মুদাব্বের মিয়া, এবং কি মুদাব্বের মিয়া বলে যে আমার ছেলে যদি স্কুল তৈরি করার ব্যাপারে যদি কোনো বাড়াবাড়ি করে তাকে কাইটা গাঙ্গের জলে বাইসা দিব। এমনকি আমরা দেখতে পাই মুদাব্বের মিয়া সে যখন রেগে যায় তখন কি করে, সে থুতলায়। তাহলে বলতে পারো মুদাব্বের মিয়ার চরিত্র কি, সে তার সমস্যা কি, সে যখন রেগে যায় অনেক বেশি থুতলায়। এরপর আসো জমিলা নামাজ পড়ায় না, জমিলা নামাজ পড়তো না, সে ঘুমিয়ে পড়তো। একসময় আমরা দেখতে পাই তাকে রাতের নামাজ পড়তে বলছে আশারে, তখন সে নামাজ না পড়ে যায় নামাজের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এরপর সন্ধ্যার পর যখন জিকির হচ্ছিল তখন জিকির করতে করতে কি হয়েছিল, মজিদ অজ্ঞান হয়ে গেছে। তখন ওই মুহূর্তে কি করেছে, তার ঘরের জমিলা তখন মাথার চুল খুলে সে বাইরে হাঁটছিল। এই দৃশ্যটা দেখেছে তার ভক্তরা দেখেছিল, এবং মজিদ যখন জ্ঞান ফিরে তখন মজিদ এটা দেখে, এবং মজিদ যখন দেখে তখন কি করেছে, জমিলকে টেনে হিস্ট্রে ওখান থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল। যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন কি করেছে, জমিলা মজিদের মুখে থুতু মেরে দিয়েছিল, এমনকি তাকে ভয় পাওয়ার জন্য তাকে মাজারের মধ্যে আটকে রাখছিল। বলছে তোমার হচ্ছে কি নাই, তোমার মধ্যে তোমাকে জিনে আসর করেছে, এখন তোমাকে যদি মাজারে রাখা হয় তাহলে এই জিন কি করা যাবে, পরিত্রাণ করা যাবে। তখন তাকে কোথায় বেঁধে রাখে, মাজারের মধ্যে বেঁধে রাখে। এক রাতে প্রচন্ড ঝড় হয়, এলাকার মধ্যে অনেক বেশি ঝড় হয়, এমনকি যখন ঝড় হয় তখন মজিদ তার বউ কাকে বলে, তার রহিমাকে বলে, যে রহিমাকে কি বলে, বলছে ধান উঠাতে বলছে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ধানগুলো তুলে নাও। তখন জমিলার কথা মনে করে তোমায় রহিমা কি করে, রহিমা একটা কথা বলে, সে কি বলছে হচ্ছে মানুষের জান যদি না বাঁচে ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না বাঁচে ধান দিয়ে কি হবো, কে বলে এটা, জমিলা বলে না, জমিলাকে তো আটকে রাখে। এখানে রহিমা সে কথা বলে। পা বাঁধা মাজারে যখন হচ্ছে কি করেছে, যখন হচ্ছে তোমার মজিদ যখন মাজারে তাকে আনতে যায় তখন দেখছে যে সে যে মাজারে ভয় বাঁধে রাখার কারণ হচ্ছে ভয় পাওয়ার জন্য, আর সেই মাজারে সে একদম পা তুলে ঘুমিয়ে আছে। কে, ও যে জমিলা পা তুলে ঘুমিয়ে আছে। তখন বৃষ্টিতে পানিতে সবকিছু তলিয়ে যায়। এমন সময়ে এলাকার মানুষজন খুব বেশি কান্নাকাটি করছে, হুজুর এখন আমাদের কি হবে। তখন সেই মজিদ আবারও ধর্মের কথা বলছে তোমরা কি করো, তোমরা আল্লাহর উপর ভরসা রাখো। এরকম ধর্মের কথা বলে মানুষকে সে কি করেছে, মানুষের মনটাকে জয় করেছে। তখন এলাকার মানুষজন বুঝে গেছে এই মজিদ একদম ভণ্ড। আমরা দেখতে পাই সে মজিদ কি ছিল, একজন যে শীর্ণ দেহের অধিকারী, একজন সিকনা চাকনা ছিল। এবং জমিলা কি ছিল, জমিলা হচ্ছে দৈহিক গঠন, এটা জমিলা নয়, এটা হচ্ছে রহিমার গঠন কেমন ছিল, মোটা সোটা এবং হাঁটলে আওয়াজ করে। জমিলা হবে না, এটা রহিমা হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের মূল বিষয়টা, একদম যে বিষয়টা আমাদের একদম পুরো উপন্যাসের পুরো সামারের বিষয়টা আমি সবগুলা তোমাদের অনেক কষ্ট করে আমি এটা তোমাদের মূল সামারের বিষয়গুলো সবগুলো এখানে আমি নিয়ে আসছি, ঠিক আছে। একটু তোমরা এটা বুঝতে পেরেছো কিনা দেখো, একটু বুঝতে পেরেছো কিনা একটু বলো, যদি বুঝে থাকো একটু ইয়েস লিখো।
হ্যাঁ, তোমরা হচ্ছে প্রশ্ন করেছে কে? আচ্ছা, ইয়াসিন আরমান, বুঝতে পেরেছি। আচ্ছা, ওয়াকি জান্নাত স্যার, একটা প্রশ্ন আছে, দলামিয়া কেমন মানুষ? উত্তর কি হবে? দলামিয়া হচ্ছে একটু বোকাশোকা টাইপের ছিল, একটু বোকাশোকা টাইপের ছিল, একটু বোকা ছিল, ঠিক আছে, বোকা কিসিমের মানুষ ছিল হচ্ছে দলামিয়া। দলামিয়াকে তানবিবির বড় ভাই হচ্ছে দলামিয়া। ঠিক আছে, উম্মে আয়সা, এটা কি উম্মে নিসা, এরপর হচ্ছে তাসফিয়া বুঝছি, ওয়াকিয়া জান্নাত বুঝছি, মাহফুজ জান্নাত বুঝছি, আচ্ছা ইয়াসিন আরমান বুঝছি। ভেরি গুড, ধন্যবাদ। তোমরা যারা বুঝছো অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ সবগুলো দিয়ে দিব, আজকে পিডিএফ সব দিয়ে দিব। এখন আমরা দেখবো যে একটু কিভাবে আমাদের সিকিউর বিষয়গুলো কিভাবে আনসার করবো, সৃজনশীলটা কিভাবে লিখবো, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। একটু খেয়াল করি আমরা সৃজনশীল প্রশ্নটা একটু দেখব। আমরা জানি সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কি? জ্ঞানমূলক প্রশ্ন। আর এটার জন্য নাম্বার থাকে কত? 1 মার্ক থাকে, 1 মার্ক। আর এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক, এক কথায় প্রকাশ থাকে। একটু তোমাদেরকে বলি, যেমন যদি বলা হয়, আমি এটা সাপোজ তোমাদেরকে বলছি, ধরো বলা হয়েছে লুৎফুন্নিসার বাবার নাম কি? লুৎফুন্নিসার বাবার নাম কি? তাহলে আমরা জানি মির্জা ইরিস খান, তাই না? মির্জা ইরিস খান। এখন সেটা আমি চাইলে লুৎফুন্নিসার বাবার নাম শুধু এক কথায় ক নাম্বার লিখে মির্জা ইরিস খান আমি কিন্তু এখানে লিখতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা করব লুৎফুন্নিসার বাবার নাম মির্জা ইরিস খান। আমরা এই কথা বাড়িয়ে একটু করে আমরা 1 লাইনের মধ্যে লেখার চেষ্টা করব, অথবা 1 লাইন পার হয়ে সেটাকে এতটুকু পর্যন্ত আমরা 1.5 লাইনে লেখার চেষ্টা করব। কি বলছে? আপনি শুধুমাত্র এক কথা ইয়েস অর নো না লিখে আপনি সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন, সুন্দর করে সাজিয়ে মূল কথাটা এই জায়গায় লিখবেন। তার মানে কি বলেছি? লুৎফুন্নিসার বাবার নাম হচ্ছে মির্জা ইরিস খাঁ, ঠিক আছে? এভাবে করে আপনি লিখবেন। কত লাইন? 1 কিংবা 1.5 লাইন। তাহলে এটার মধ্যে যদি ঠিকঠাক হয় তাহলে আপনি কি পাবেন? অবশ্যই 1 নাম্বার পাবেন। 2 নাম্বার প্রশ্নটা হয় আমাদের, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা কি হয়? জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমাদের নাম্বার কত বলেন তো স্যার? নাম্বার হচ্ছে মাত্র 2 মার্ক। এই 2 মার্কের মধ্যে আমাদের 2টা বিষয়, এটা হচ্ছে একদম বলা হয়, যেমন ধরো আমি যদি বলি, যদি বলা হয় শস্যের চাইতে টুপি বেশি, ধর্মের চাইতে আগাছা বেশি, ধরেন এটা দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এটাকে আমাকে বলতে হবে, প্রথমত আমাকে এটাকে 2 প্যারার মাধ্যমে লিখতে হবে। কয় প্যারা? 2 প্যারা। ধরো আমি সেটাকে প্রথম প্যারাটা লিখলাম একদম পুরাটা 1.5 লাইন, ওই যে জ্ঞানমূলক প্রশ্নের মতো। আবার সেখানে আমি এখানে কি করবে? একটু করে জায়গা খালি রাখবো, একটু করে আমি, অর্থাৎ এখানে একটু জায়গা খালি রাখবো, খালি রেখে আবারও আমি এখানে কি লিখবো? এখানে বরাবর আমি 2 লাইন কিংবা এখানে 2.5 লাইনের মধ্যে আমি শেষ করব। 2 লাইন কিংবা কয় লাইনে? 2.5 লাইনে শেষ করবো। তাহলে প্রথম প্যারার মধ্যে আমি এটা 1.5 লাইন লিখবো, আর দ্বিতীয় মাঝখানে জায়গা খালি রেখে এই জায়গাটা আমি খালি রাখবো মাঝখানে, ঠিক আছে? এটা আমি পুরোটা খালি রাখবো, খালি রেখে আমি এখান থেকে শুরু করবো। এখানে কয় লাইন? 2 লাইন কিংবা 2.5 লাইন। সব মিলে এখানে আপনি নাম্বার কত? 2 মার্ক। আর আপনি এটার জন্য টাইম বন্টন রাখতে পারেন কত? এই যে 1 মার্কের জন্য, জ্ঞানমূলকের জন্য আপনি টাইম রাখবেন হচ্ছে 2 মিনিট। এটা লিখতে কতক্ষণ? 2 মিনিট। আর হচ্ছে 2 মার্কের জন্য আপনি এখানে কত মিনিট পাচ্ছেন? এখানে আপনি পাচ্ছেন হচ্ছে প্রায় 4 মিনিট সময় পাবেন, কিংবা আপনি এখানে 5 মিনিট সময় নেন, তাও কোনো সমস্যা নাই। 4 থেকে 5 মিনিট সময় কোথায় নেবেন? যে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে। এবার 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। 3 নাম্বার আমরা যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগমূলক। 3 নাম্বারটা কি হয়? প্রয়োগমূলক হয়। 3 নাম্বারটা কি হয় বলেন তো স্যার? প্রয়োগমূলক। এই প্রয়োগমূলকের মধ্যে কত নাম্বার? 3 মার্ক থাকে। এটা কেমন থাকে? এটা বলা হয় যে উদ্দীপক, একটা উদ্দীপক দেওয়া থাকে, বলা হয় যে উদ্দীপকের বিষয়ের সাথে বইয়ের বিষয়ের সাথে কতটুকু সাদৃশ্য, এই বিষয়টা থাকে, তাই না? আমরাকে এটা করতে হবে, এটাকে 3 প্যারায় আমাদের আনসার করতে হবে। প্রয়োগটা কি করতে হবে? 3টা প্যারা আমরা আনসার করব। প্রথমত এই বিষয়ের সাথে আমি সাদৃশ্য কিনা, ইয়েস অর নো এর বিষয়টা আমরা শুধু করে এখানে সেম একই রকম ভাবে আমি 1.5 লাইন লিখলাম। প্রথমত 1.5 লাইন লিখলাম, এটা হচ্ছে প্রথম প্যারা শেষ। 2 নম্বর প্যারা আমাকে লিখতে হবে সেম ভাবে, একটা স্পেস দিয়ে একটা লাইন বাদ দিয়ে আমি এরপরে শুরু করবো এখান থেকে শুরু করব। কি কথা? উদ্দীপকের যে কথাটা বলেছে সেই বিষয়ের সাদৃশ্য বইয়ের কথাটা আমি এখানে তুলব। বইয়ের মধ্যে উদ্দীপকের কথাটা এখানে কি বলেছে
আমাকে সে কথাটা বলবে। এটা আমি কত লিখবো? এটা হচ্ছে আমি পুরো 3 থেকে 3.5 লাইন লিখবো। কত লাইন? 3 থেকে 3.5 লাইন আমি লিখবো। কত লাইন বলেন তো? 3 থেকে 3.5 লাইন। কিসের কথা বলছে? এটা হচ্ছে মূল বইয়ের কথা। 2 নম্বর প্যারাটা কি হবে? মূল বইয়ের কথা। 2 নম্বর প্যারা কি হবে? মূল বই। 2 নম্বরটা কি হবে? মূল বই। এই যে মূল বইয়ের কথা হবে। 2 নম্বরটা কি হবে? মূল বইয়ের কথা হবে। তাহলে প্রথম প্যারা হচ্ছে 1.5 লাইন, দ্বিতীয় প্যারা হচ্ছে এটা 3 থেকে 3.5 লাইন। এবার 3 নম্বর প্যারার মধ্যে আমি কি শুরু করবো? আবারও 1 লাইন বাদ দিয়ে আমি হচ্ছে উদ্দীপকের কথাটা কি করব? উদ্দীপকের কথাটা তুলবো, অর্থাৎ উদ্দীপকের কথাটা আমাকে তুলতে হবে। দেখেন প্রথমত আমি একমত কি একমত না সাদৃশ্য কোথায় সেটা লিখলাম। 2 নম্বর হচ্ছে বইয়ের কথাটা আমি উল্লেখ করলাম, বইয়ের মধ্যে উদ্দীপকের কথাটার সাথে কোন জায়গাটা আছে। 3 নম্বর আমি উদ্দীপকের কথাটা আমি এখানে লিখবো। এটা কতভাবে? এটা হচ্ছে ঠিক আমি যদি চাই এটা হচ্ছে 2 লাইন, 2.5 লাইন লিখলে আমার হয়ে যায়, 2 থেকে 2.5 লাইন। তার মানে হচ্ছে এটা পুরোটা আপনার এখানে 1 পেজ খেয়ে ফেলবে। ঠিক আছে, 1 পেজ খেয়ে ফেলবে। আর এই 1 পেজের জন্য, এই 3 মার্কের জন্য আর 1 পেজের জন্য আপনি এখানে সময় বরাদ্দ করবেন কত? এখানে হচ্ছে প্রায় আপনি 6 থেকে 7 মিনিট বরাদ্দ করতে পারবেন। কত? 6 থেকে 7 মিনিট। তাহলে আমি যদি একটু হিসাব করি, এটা যদি 2 মিনিট হয়, 1 নম্বর যদি 2 মিনিট হয় আর এখানে 4 মিনিট, তাহলে কত? 6 মিনিট। 6 আর 6 কত? 12 মিনিট। 6 আর 6 কত? 7 গুণে 12 মিনিট। ঠিক আছে, এবার আমরা কি দেখব? ঘ নাম্বার প্রশ্নটা কি হয় একটু দেখি আমরা। ঘ নাম্বার প্রশ্ন একটু খেয়াল করি, একটু করে খেয়াল করি। আসেন ঘ নাম্বার প্রশ্নটা কত থাকে? কত মার্কের? এটা হচ্ছে 4 মার্কের। এটা হচ্ছে উচ্চতা দক্ষতা যে 4 মার্ক সেটা থাকে। এই 4 মার্কের প্রশ্নটা কেমন থাকে? বলা হয় যে উদ্দীপকের এই বিষয়ের সাথে তুমি এই বিষয়ের সাথে একমত কিনা, তোমার একটা যুক্তি দাঁড় করাও, এরকম। তো এখানে সেম ভাবে তুমি একই রকম ভাবে এক কথায় শুরুতে 1.5 লাইনের মধ্যে এই বিষয়ের সাথে তুমি একমত নাকি একমত বিষয়টা এই জায়গায় বুঝাবা। তাহলে প্রথম এখানে কি? প্রথম প্যারা শেষ, প্রথম প্যারা এই জায়গায় শেষ। এবার 2 নম্বর প্যারা আমি এখানে একটা জায়গা খালি রাখলাম, আবার আমি কিসের কথা উল্লেখ করব? বইয়ের কথা উল্লেখ করব। 2 নম্বর কি? বইয়ের কথা। আবার এখানে আমি 2 লাইন, আবার এখানে আমি 3 লাইন, অথবা সর্বোচ্চ হলো 3.5 লাইন আমি এখানে লিখলাম। এটা হচ্ছে 2 নম্বর প্যারা। 2 নম্বর প্যারা কিসের কথা? বইয়ের কথা। কিসের কথা? বইয়ের কথা। আবারও আমি 1 লাইন খালি রাখবো, খালি রেখে এবার কিসের কথা? আমাকে তোমার উদ্দীপকের কথাটা লিখতে হবে। উদ্দীপকে আবার 2 লাইন, 2.5 লাইন, কিংবা আমি 3 লাইন লিখলাম, কিংবা 3.5 লাইন আমি লিখলাম, এতটুকুই। এরপর 4র্থ নাম্বারে এসে আমার বইয়ের কথাও শেষ, উদ্দীপকের কথাও শেষ। এবার আমি 4র্থ নাম্বারে কি? ওই যে যুক্তি দেখাও বলেছে, কিংবা মিল দেখাও বলেছে, কিংবা একমত কিনা বলেছে। 4র্থ নাম্বারে এসে আমি বইয়ের কথা আর হচ্ছে উদ্দীপকের কথা, বইয়ের কথা আর হচ্ছে উদ্দীপকের কথা, এই দুইটার মধ্যে একটা মার্জ, একটা একত্র করে আমি কি বলতে চাচ্ছি সেটা বলবো। সেটা আমি এখানে 2 লাইন, কিংবা হচ্ছে 1.5 লাইন, অথবা 2.5 লাইন, 2 লাইন কিংবা 1.5 লাইন, এটা সব। তবে সবচেয়ে ভালো হচ্ছে 2.5 লাইনের মধ্যে লেখা। তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমার নিজের মতামত, 2 নম্বর হচ্ছে বইয়ের মতামত, 3 নম্বর হচ্ছে উদ্দীপকের কথা, 4র্থ নম্বর কথা হচ্ছে ফলাফল, আমি এখানে কি বুঝাতে চাই এটা। তাহলে এটা লেখার জন্য আপনি সময় বরাদ্দ করতে পারেন কত? এটা লেখার জন্য আপনি প্রায় এখানে সময় বরাদ্দ করতে পারেন প্রায় 8 মিনিটের মতো, কিংবা 9 মিনিটের মতো আপনি বরাদ্দ করতে পারেন। 8 মিনিট কিংবা 9 মিনিট। তাহলে দেখেন তো, ওদিকে হচ্ছে 2 মিনিট, এদিকে 4 মিনিট, 6 মিনিট, 6 দুগুণে 12, 12 আর 8-এর মধ্যে কত? 20 মিনিট হয়। ঠিক আছে, তবে সেটার মধ্যে আপনাকে এখানে 8 মিনিট প্রয়োজন হবে না, আমি যতটুকু জানি প্রয়োজন হবে না। এখানে 6 মিনিট আপনার লাগবে না, এগুলো আরো কম লাগবে। জাস্ট আমি আপনাকে বললাম বিষয়টা এইভাবে করে চাইলে করা যায়। ঠিক আছে, আর একটু খেয়াল করবেন, আমরা দেখতে পাই আমরা সৃজনশীল লিখতে লিখতে মানে শুরুতে 1-2টা সৃজনশীল আমাদের হাত ভালো থাকে, এরপর হাত ভালো থাকে না। এটা খুবই আশুনি সংকেত। আপনি মনে রাখবেন, আপনি যে আপনার প্রথমত যে মূল খাতাটা দেওয়া হবে, এখানে হচ্ছে প্রায় 20 পেজের মতো খাতা দেওয়া আছে। এখানের মধ্যে আপনি 60টা প্রশ্নে হয়তো আপনি 5টা লিখতে পারবেন, অথবা 60টা লিখতে পারবেন। এই প্রথম খাতার মধ্যে মনে রাখবেন, টিচার আপনাকে শুরু থেকে টিচারকে ইমপ্রেস করার জন্য যেভাবে সুন্দর করে লিখতে হয় সেভাবে আপনি লিখবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর করে লিখতে হয় সেভাবে লিখবেন। অর্থাৎ মূল যে 20 পেজের খাতা দেওয়া হবে, এটার মধ্যে একদম সুন্দর করে কোনো কাটা ছিঁড়া ছাড়া আপনি লিখবেন। বাকি যে এডিশনাল খাতাটা নিচ্ছেন, ওখানে একটু বাজে হলেও সমস্যা নাই, সেটা একটু করে অন্যভাবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তবে মাথায় রাখবেন, আপনি শুরুর 1 নাম্বার প্রশ্ন যেই উদ্দীপনায় শুরু করেছেন, যেভাবে আবেগ, যেভাবে সুন্দর করে শুরু করেছেন, শেষ পর্যন্ত একই রকম ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন। এটা সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। ঠিক আছে, এবার 2 নম্বর বিষয় সৃজনশীলের কথা বললাম। 2 নম্বর বিষয় এমসিকিউটা দেখেন। এমসিকিউর বিষয়টা হচ্ছে এতদিন পর্যন্ত যা পড়ছেন ইনশাল্লাহ তাই। ঠিক আছে, আর হচ্ছে 300 এমসিকিউর একটা পিডিএফ আছে, সেটাও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ইতিমধ্যে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 300 এমসিকিউর কথা, সেটা থেকে তোমরা পড়ে নিবা। আর আজকের বিষয়টাও তোমরা এখন পেয়ে যাবা। এমসিকিউতে একটু ভালো করে অপশনগুলো ভালো করে দেখবা।
একদম উত্তর পেয়েছি, কমন পেয়েছে, আবেগের বসে ধুম করে দাগায় ফেলবে না। দেখবা যে একই প্রশ্নের এখানে রিলেটেড অনেকগুলো আনসার থাকতে পারে, সেই বিষয়টা খুবই সাবধানতার সাথে আনসার করবা, ঠিক আছে? আর একটু বাদ রেখে আসা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। 3 নম্বর বিষয়, 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে খাতা পাওয়ার পরে স্যার সুন্দর করে আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পরীক্ষার কোড, এসএসসি এইচএসসি এবং সাল, এগুলো হচ্ছে খুব সুন্দর করে লিখতে হবে। এত কিছু পরিশ্রম করেছেন, যদি আপনার একটা রোল নাম্বার ভুল হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সব কিছু একদম শেষ। তাহলে সেই জন্য আপনাকে এগুলো খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে খুবই ঠান্ডা মাথায় পরীক্ষার মধ্যে যাবেন, খুবই ঠান্ডা মাথায় পরীক্ষাতে যাবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, রাতে অবশ্যই পর্যাপ্ত ঘুমাবেন, একটু রিভিউ দিবেন, ভালো করে দেখবেন, একটু বইটা একটু উল্টা পাল্টায় ফজরের পরে উঠে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? অত বেশি অধৈর্য হওয়া যাবে না, একটু শান্তশিষ্ট থাকবেন, দরকার হলে একটু পানির বোতল নিয়ে যাবেন, ঠিক আছে? সবকিছু ফাইলের মধ্যে নিয়েছেন কিনা, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড নিয়েছেন কিনা, কলম নিয়েছেন কিনা, মার্জিন স্কেল নিয়েছেন কিনা, কিভাবে খাতার মধ্যে মার্জিন করতে হয়, কি কোন কালার ব্যবহার করতে, এগুলো বলেছিলাম আমি তোমাদেরকে। পরীক্ষার মধ্যে 2টা কলম ইউজ করা তোমাদের জন্য অতি আবশ্যক, জরুরি। একটা হচ্ছে কালো, আর হচ্ছে ব্লু কালারের কলম। সেটা কোথায়? আমরা এত নাম্বার প্রশ্নের নিচে আন্ডারলাইন করতে পারি ব্লু কালার দিয়ে, কবির কথা আমরা ব্লু কালার দিয়ে কি করতে পারি, মার্ক করতে পারি, কোডগুলো মার্ক করতে পারি ব্লু কালার দিয়ে। এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবা, অবশ্যই মার্জিন করবা, অবশ্যই মার্জিন করবা, এগুলোই হচ্ছে নিয়ম তোমাদের, ঠিক আছে? এগুলো তোমরা একটু ফলো করবা। সো আমরা আমাদের আজকের এই ম্যারাথন বিষয়টা আমি এখানে শেষ করছি। বলছিলাম খুবই অল্প সময় পড়াবো, অল্প সময় পেরেছি কিনা আমি জানি না পড়াতে, তবে আমি এখন শেষ করে তোমাদের পিডিএফগুলো সবগুলো প্রোভাইড করে দেবো। আর সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দেখা হবে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো করো, ঠিক আছে? তোমরা কি বলেছো একটু দেখি ভালো করে। হ্যাঁ, বুকা কিসিমের মানুষ ছিল, দলামে বুকা কিসিমের মানুষ, ঠিক আছে? তারপর হচ্ছে আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো ইনশাল্লাহ। খুব ভালো করে কালকে পরীক্ষাটা দাও, সবার জন্য শুভকামনা। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আমাদের বাংলা সেকেন্ড পার্টের সেই ম্যারাথন ক্লাসে, যেখানে একদম ইনশাল্লাহ তোমাদের গ্রামে পূর্ণাঙ্গভাবে সব কিছু করার সর্বোচ্চ চেষ্টা করব, যদি স্রষ্টা আমাকে সে তৌফিক দান করেন। সবার জন্য অনেক শুভকামনা। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।